গুড ইভিনিং সবাইকে। আমি নাজমুল হক। আজ আমার চতুর্থ ক্লাস, আমার কনস্টিটিউশন ক্লাসের চতুর্থ। আজকে আমরা যে এর আগের ক্লাসে আমরা পড়ছিলাম যে মেকিং অফ দ্য কনস্টিটিউশনস, আমরা দেখছিলাম আমাদের সংবিধান কিভাবে আমরা তৈরি করলাম। তার আগে আমরা পড়েছি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, যে আমরা কিভাবে এই সংবিধানটা তৈরি করতে হবে এরকম জায়গায় আসলাম, আর কিভাবে আমরা করেছি তার স্লো যে প্রসেস, আস্তে আস্তে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে, আমাদের কলোনিয়াল রুল থেকে, আমাদের আমাদের ব্রিটিশ পার্লামেন্টের রুলস আসলো, তারপর যে আমাদের বিভিন্ন আন্দোলন বা এইসবের পরে আমাদের যে আমাদের যারা নেতা ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামী, তাদের দ্বারা আমরা একটা ফ্রি দেশ পেলাম। আমরা একটা সার্বভৌমত্ব আমরা নিজেরা পেলাম। তার আগে কি করলাম, আমরা দেখলাম যে কিছু অ্যাক্ট বা কিছু প্ল্যানের দ্বারা আমরা এন্টাইটেল হয়ে আমরা কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি করি। অ্যাসেম্বলি কি করে, আমাদের একটা কনস্টিটিউশন তৈরি করে খুব সুন্দরভাবে। আমরা এগুলো দেখেছি, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড গুলো মোটামুটি একটু একটু পড়েছি আমরা, একটু না ভালোভাবে পড়েছি। যে আমাদের ভিডিওটা আমার কাছে আছে এখানে, আমরা একবার মাঝে মধ্যে রিভিশন দিলে আশা করি ম্যাক্সিমাম জিনিস আমাদের মাথায় থাকবে। তো আমরা মেকিং অফ দ্য কনস্টিটিউশনে আমরা প্রথম যে ফার্স্ট ক্লাসটা, আমরা সেখানে অলমোস্ট আমরা কিভাবে আমরা কনস্টিটিউশনটা আসলো আমরা সেটা অলমোস্ট আমরা জেনে গেছিলাম। কিভাবে আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে কিভাবে আমাদের সদস্য নির্বাচন হলো, সেই সদস্যরা কতদিন ধরে বসলো, কি নিয়ে আলোচনা করলো, কতগুলো কমিটি ছিল, সেগুলো আমরা দেখেছি। এবার আমরা যে পার্টটা আসবো, ওই একই এই পিডিএফটা আমি দিয়ে দেবো, যে একই এতে যে আমাদের যে কনস্টিটিউশন আছে সেই কনস্টিটিউশনের কি কি ফিচার্স আছে। ঠিক আছে, আমাদের কনস্টিটিউশন কি ফিচার্স আমরা আমি যেহেতু গল্পের ছলে অনেক কিছু বলি, আমার এই গল্পগুলো যদি একটু মাথায় রাখা যায়, তাহলে আমরা দেখবো যেগুলো আমরা তো কোনো বই থেকে আমরা এগুলো ডাটাগুলো পড়েছি। আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স হোক বা আমরা নিজেরা কোনো না কোনো বই থেকে আমরা এগুলো পড়েছি, দিয়ে একটা নোটস বানিয়েছি। তো আমি যেগুলো নিজের মুখে বলেছি সেগুলো যদি তোমরা একবার দেখো, তো বারবার আমরা কিন্তু অলরেডি আলোচনা করে দিয়েছি যেমন বিগত দিনে। তো আমরা একটা কাজ করবো, এখন আমরা সাইলেন্ট ফিচার্স থেকে স্টার্ট করবো। সাইলেন্ট ফিচার শব্দ আমাদের কনস্টিটিউশন, যে আমাদের কনস্টিটিউশন যে যে সব মূল এগুলো বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো দেখবো। প্রথম আমরা বৈশিষ্ট্য যদি বলি, এটা একটা করে কোশ্চেন আলোচনা করব, এবং এটা তোমাদের জানা হয় যে কি। ফার্স্ট, লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশন, মানে এই আমাদের যে পৃথিবীতে যতগুলো দেশ আছে ডেমোক্রেটিক দেশ, তার মধ্যে ইন্ডিয়ার কনস্টিটিউশন হচ্ছে সবচেয়ে রিটেন লেন্দিয়েস্ট। মানে রিটেন মানে প্রথম কথা হলো, রিটেন মানে তো বোঝো যে লিখিত। তার লিখিত হলে তার তার ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, মানে আমি একটা কোনো খাতা বা বুকস কি হয়, কিছু লেখা থাকে। রিটেন কনস্টিটিউশন আরো অনেক দেশে আছে, যেমন ইউএসএ তো রিটেন কনস্টিটিউশন। আমরা দুটো জিনিস আমরা এক্সাম্পল দিই, দুটো তোমাদের কোশ্চেন আসতে পারে, পরীক্ষাতে আসে এই কোশ্চেনটা। আমরা কনস্টিটিউশনকে দু রকম ভাবে ভাগ করি, রিটেন আর আনরিটেন। মানে একটা লেখা হয়েছে আর একটা লেখা হয়নি। তাহলে আমরা এই পার্টটাকে আলোচনা করি। রিটেন যদি আমি বলি, তাহলে রিটেনের ক্ষেত্রে একমাত্র আছে, আমরা অনেক দেশ আছে, তার মধ্যে আমরা যেটা উদাহরণ হিসাবে দিই সেটা ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা হচ্ছে তার লিখিত সংবিধান। এবার এই জিনিসগুলো কম্পারিজন আমরা করব, এর কিরকম রিটেন কম্পিটিশন কনস্টিটিউশন কেমন হয়, আনরিটেন কেমন হয়, এইসবগুলো আমরা দেখবো। আরটা কি হয়, আরটা হচ্ছে আনরিটেন। তাহলে আনরিটেনের ক্ষেত্রে কি হয়, সেটা হচ্ছে ইউকে, ইউনাইটেড কিংডম। এই দুটো দেশের আমাদের কম্পারিজন সবসময় হয়, যে এই দেশের সংবিধানটা পুরো রিটেন আর এই দেশের সংবিধানটা ইউনাইটেড কিংডম আনরিটেন, মানে অলিখিত, কোনো জায়গায় লেখা নেই। তারা পার্লামেন্টে বসলো, কোন একটা ব্যাপারে অ্যাক্ট পালন করতে হবে, সেই ব্যাপারে একটা অ্যাক্ট পাস করে নিল, এইটুকুই আমাদের। যেমন সামগ্রিক ভাবে তার মানে বোঝার এইভাবে বুঝতে হবে, কিন্তু মানে লিখিত মানে ওরা সবই মুখে মুখে করছে এরকম নয়, যে ইউকে ইউনাইটেড কিংডম সব মুখে হ্যাঁ হ্যাঁ এরকম নয়। মানে আমাদের কি রিটেন কনস্টিটিউশন মানে একটা বুকস, সেই বুকস এর মধ্যে অনেকগুলো চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 পর পর। মানে আমি যদি আমার একটা বুকসটা নিই, বুকসে সব পেয়ে যাবো। কিন্তু ইউকের ক্ষেত্রে কি, ওরা সাপোজ একটা কোনো অ্যাক্ট পালন করবো, তো সেই জাস্ট একটা হয়ে গেল, ওই অ্যাক্ট পাস হয়ে গেল, ওটাই আইন হয়ে গেল। কিন্তু এদের নির্দিষ্ট কোনো রিটেন কনস্টিটিউশন যে এইভাবে এই অ্যাক্টটা পালন করতে হবে, এইভাবে একটা পাস করাতে হবে, এইভাবে আমার রাজ্যসভার সদস্য। আমরা যেমন রিটেন ডিটেলস আমরা যখন দেখবো, প্রত্যেকটা জিনিসের জন্য একদম ডিটেল বিশদ ভাবে বলে দিয়েছে কনস্টিটিউশন যে কি করতে হবে। রিটেন কনস্টিটিউশন একদম স্পেসিফিক গাইডলাইন দিয়ে দেয় যে আমাকে এটা করতে হবে। আনরিটেনের ক্ষেত্রে সেরকম কোনো গাইডলাইন নেই, ওরা বসে যে কোনো আইনকে ইনস্ট্যান্ট কোন একটা কাজে বা প্রয়োজনে আসলো ওরা আইনটা পাস করে নিল। আইনটা যখন পাস করলো তখন কিন্তু ওরা লেখে, রিটেন করে, সাইন করে, সব ঠিক আছে।
এরকম নয় যে মুখে মুখে হয়, ঠিক আছে? কিন্তু মেন বিষয়বস্তু এটাই, রিটেন কনস্টিটিউশনে পর পর সবকিছু ডিটেলসে বলা থাকবে যে তার সিটিজেনশিপ পাওয়ার কেমন থাকবে, ফান্ডামেন্টাল রাইটস, রাইট অফ অ্যাক্ট কে কেমন থাকবে, তার প্রেসিডেন্টের কি পাওয়ার থাকবে, এরকম একদম স্ট্রিক্ট ক্লাসিফিকেশন বা জুরিডিকশন দেওয়া আছে যে আমার কি কি আছে। তাহলে আমরা এটা কি দেখলাম? আমরা দেখলাম যে এই দুটো হচ্ছে ডিফারেন্স বুঝিয়ে দিলাম, যে একটা রিটেন কনস্টিটিউশন, সেটা রিটেন কনস্টিটিউশন কোন দেশে আছে? আমাদের ইউএসএ আছে। আর একটা আনরিটেন হচ্ছে আমার কোন দেশে? ইউনাইটেড কিংডমে। খুব সুন্দর। এবার আরেকটা আছে লেন্দিয়েস্ট। লেন্দিয়েস্ট মানে সবচেয়ে সবচেয়ে বড়। আর একটা কি আছে? ভলিউমাস। ভলিউমাস মানে আয়তনের দিক থেকে বড়, মানে অনেক বড়, এই মোটা দেখবে আমাদের কনস্টিটিউশন বুকস। আর একটা কি আছে? লেন্দিয়েস্ট। লেন্দিয়েস্ট মানে লম্বা, মানে বিশদ। আমি এই লেন্দিয়েস্ট এই কারণে বলতে পারি, যেমন আমাদের দেখো 469 আর্টিকেলস আছে। তাহলে এই এতগুলো আর্টিকেলস এর ব্যবহার লিখেছি, আমাদের আলোচনা আছে, ডিটেলসে বলা আছে। এই জন্য আমরা কি লেন্দিয়েস্ট, এবং আমরা ভলিউমাস। ভলিউমাস মানে আমাদের সবচেয়ে আয়তনের দিক থেকে, আমাদের আয়তন তো এখানে বলা যাবে না, আমাদের সবচেয়ে লম্বা কনস্টিটিউশন। আর আরেকটা কি জিনিস যেটা আমরা বলতে পারি, এটা তাহলে আমরা এটা দেখলাম যে আমাদের কনস্টিটিউশনটা, আমরা যেমন এর আগের একটা দিনে আমরা আলোচনা করেছিলাম, তোমরা ভালো করে মনে পড়ছে, 1935 অ্যাক্ট। এই অ্যাক্টটা কে পাস করেছিল? ব্রিটিশ গভর্নমেন্ট। তাহলে ব্রিটিশ গভর্নমেন্ট ইন্ডিয়াকে কিভাবে চালাবে, কিভাবে সেই সময় আমাদের ইন্ডিয়া কিভাবে রান করবে, তার জন্য ইন্ডিয়াকে রুল করার জন্য তারা একটা ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ পার্লামেন্টে, যেমন দেখো তোমরা একটা জিনিস বুঝালাম না একটু আগে, যে রিটেন কনস্টিটিউশন কিছু নাই, তার মানে এইরকম আমারও একটা সময় ধারণা ছিল যে ইউকে তে রিটেন কনস্টিটিউশন নেই, মানে মানে ওরা সব মুখে মুখে করে, এটা তো নয়। কেন বলছি তার উদাহরণটা দেখো, এই যে এই একটা কে পাস করে? ব্রিটিশ পার্লামেন্ট পাস করে। এটা তো একটা লিখিত একটা ডকুমেন্টস, ঠিক আছে? রিটেন কনস্টিটিউশন মানে ওখানে প্রত্যেকটা যে অর্গানস আছে, প্রত্যেকটা যে ডিভিশন আছে, প্রত্যেকটা জিনিসের একদম সুন্দরভাবে পর পর একটা বইয়ের মধ্যে আছে, সেটাকে আমরা রিটেন বলি। আর ওদের ক্ষেত্রে কি, যখন যেটা প্রয়োজন হয় সেই মোতাবেক তারা পার্লামেন্টে অ্যাক্ট পাস করিয়ে নেয়। তাহলে এই রিটেন কনস্টিটিউশনটা কি, যার অলমোস্ট 60 to 70% আমাদের প্রেজেন্ট যে কনস্টিটিউশনের কম্পোজিশন, স্টিল নাও আমাদের যে কনস্টিটিউশন আমরা তৈরি করেছি, সেই কনস্টিটিউশন 60 to 70% আমরা এই অ্যাক্ট থেকে নিয়েছি। কেন এটা বলার কারণ, এই বলাটা, এটা আমি এর আগের দিন বলেছি, যে স্টিল নাও এই একটা যে ব্রিটিশ পার্লামেন্টে পাস হয়েছিল, এখনো পর্যন্ত ব্রিটিশ পার্লামেন্টে পাস হওয়া সবচেয়ে বড় অ্যাক্ট। তার মানে একটা এক সামান্য বলা যাবে না, খুব ইম্পর্টেন্ট একটা অ্যাক্ট, যেটার দ্বারা একটা সময় ব্রিটিশরা আমাদের ইন্ডিয়াকে শাসন করেছে, যে যেই আইনের বলে, সেই আইনটা ব্রিটিশ গভর্নমেন্টে স্টিল নাও পাস হওয়া সবচেয়ে বড় তাদের অ্যাক্ট। তাহলে তার আমরা 70-60% নিয়েছি, তাহলে আমাদের আরো বাকিটা আমরা বাইরে থেকে নিয়েছি। তাহলে আমাদের সেই কনস্টিটিউশনটা কত বড় হতে পারে, এখান থেকে তোমরা বুঝে নিতে পারো। আমরা যখন রিটেন লাইক আমেরিকান কনস্টিটিউশন, অরিজিনাল কনস্টিটিউশন কন্টেন্ট প্রিয়াম্বল, আমাদের কনস্টিটিউশন কি? আমেরিকান কনস্টিটিউশনের মধ্যে রিটেন কনস্টিটিউশন কন্টেন্ট কি আছে? ইউনিয়ন, একটা প্রিয়াম্বল আছে, প্রস্তাবনা আছে, যেখানে কি আছে? স্পিরিট, আমাদের কনস্টিটিউশনের কি মূল বক্তব্য, আমরা কি রকম দেশ, আমরা কি কিছু ছোট্ট করে যদি আমরা একটা জিস্ট জানতে চাই, সেই জিস্টটা কিন্তু আমরা পাই প্রস্তাবনা বা প্রিয়াম্বল বলে। তাহলে প্রিয়াম্বল আমাদের হার্ট অফ কনস্টিটিউশন। আমাদের অনেকে দেখবো, আমরা যখন আস্তে আস্তে পড়বো, অনেক কোটেশনস আমাদের পেয়েছে, এসছে, অনেকে দিয়েছে যে প্রিয়াম্বলকে ইন্ডিয়ার কনস্টিটিউশন কি বলা হয়, হার্ট অফ কনস্টিটিউশন আমাদের একটা বলা হয় প্রিয়াম্বলকে। আরেকটা কি আছে? 395টা আর্টিকেলস আছে, আর কটা 22টা পার্ট আছে, আর 8টা হচ্ছে কি আছে? শিডিউল আছে। এটা কখন আছে? এটা যখন আমাদের 26শে নভেম্বর 1949, যখন আমাদের কনস্টিটিউশনটা কি হয়েছিল? এনঅ্যাক্ট হয়েছিল। আর কমেন্টস হয়েছিল কবে? যেটা আমাদের কেম ইনটু ফোর্স, বা আমাদের যেদিন থেকে আমরা আমাদের নিজের প্রতি অর্পণ করেছিলাম, সেটা আমরা কি, আমরা আমাদের কনস্টিটিউশন জার্নি স্টার্ট করে, সেটা হচ্ছে 26শে জানুয়ারি। এখন আমরা প্রেজেন্ট যদি একটা আপডেট করি, আমরা এখন অলমোস্ট 468 গুলো আর্টিকেলস আছে, 25টা পার্ট আছে, 22টা শিডিউল আছে। এগুলো একদম মনে রাখতে হবে, 12টা শিডিউল, 25টা পার্ট, 400। এখন এগুলো কোশ্চেন আমাদের আসে, এবং তাহলে আমাদেরকে এগুলো সবসময় এগুলোকে মাথায় রাখতে হবে। এগুলো ছোট ছোট কোশ্চেন, এগুলোই কি আমাদের
আমাদের বিভিন্ন পরীক্ষাতে এই কোশ্চেন গুলো আমাদের ভুল করা যাবে না, ঠিক আছে। এবার যেটা আমরা বলছি সেটা হলো কি, খুব সুন্দর একটা জিনিস তোমাদেরকে, আবার আমি একটু গল্পতে চলে যাই, কারণ এই গল্পগুলো তোমরা শুনবে তো তোমাদের অনেক কিছু মনে থাকবে। প্রথম কথা হলো যে আমরা এই যে কনস্টিটিউশন দেখছি, আমাদের এই কনস্টিটিউশনটা বেসিক, আমি একদিন বলেছিলাম যে আমাদের কনস্টিটিউশনে বেসিক ইউনিট হচ্ছে আর্টিকেলস। আর্টিকেল সব, মানে আর্টিকেল হচ্ছে মেন ফান্ডামেন্টাল জিনিস কনস্টিটিউশনে। কোনো কিছু, কোনো টপিকস, কোনো কথাবার্তা, যা কিছু আছে সব আছে আর্টিকেলস এর ভিতর। আর্টিকেলস মানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কনস্টিটিউশন আমাদের। কারণ এই আর্টিকেলের নাম ধরে ধরে, যে নিউমেরিক ভ্যালু ধরে ধরে আমাদের কিছু বলা আছে, ঠিক আছে। তো আমরা এটা কি দেখলাম, যে প্রথম তোমাদেরকে আমি বলেছিলাম যে আর্টিকেলস গুলোকে কম্বাইন করে পর পর আমরা আর্টিকেলস গুলোকে, যেই টপিকস বা যেই জিনিসটার উপর কথা বলছে সেটাকে আমরা কি কিউমুলেটিভ ভাবে বা একত্রিত করে কোন একটা পার্টে ঢুকিয়েছি। তাহলে আমাদের কি পার্ট ওয়ান আমরা কি পড়লাম, 22টা পার্ট ইনিশিয়ালি ছিল, এখন বেড়ে কত হয়েছে, 25টা। তাহলে 25টা যে আমাদের পার্ট আছে, এই পার্টে কি, পার্টের নাম আছে। নাম ইন দ্য সেন্স, এই যে পার্ট নাম্বার ওয়ান বলছে, পার্ট নাম্বার ওয়ান কিছু স্পেসিফিক সাবজেক্ট নিয়ে আলোচনা করবে, কিছু স্পেসিফিক। মানে আমি যদি বলি, পার্ট নাম্বার ওয়ান, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, মানে আমাদের আমাদের যে ইউনিয়ন, আমাদের যে ইউনিয়ন যেভাবে গঠিত হয়েছে, কিছুগুলো রাজ্য নিয়ে আমরা ইউনিয়ন, এবং তার সীমানা, এই সব নিয়ে আমরা আলোচনা করবো। তাহলে এখানে কি থাকবে, শুধু এর এর ফিজিক্যাল গঠন নিয়ে আমরা আলোচনা করবো। তাহলে আমরা এই ফিজিক্যাল গঠন আর তার সীমানা, তার নাম, তার এই সব জিনিস নিয়ে আমাদের আমাদের ফিজিক্যাল যে অস্তিত্ব ভারতবর্ষের বা ভারতের, সেগুলোর আলোচনা আমি শুধু করবো কোথায়, ইউনিয়নের টেরিটরিজ, ঠিক আছে। সেইটা পার্ট নাম্বার ওয়ান। কিন্তু এই যে পার্ট, এই পার্টটা কটা আর্টিকেলস কে নিয়ে কভার করছে, চারটে, 1 2 3 4। তাহলে আমি দেখবো যে 1 নম্বর আর্টিকেলস বলছে যে ভারতের নাম কি, 2 নম্বর আর্টিকেলস বলছে আমরা কিভাবে নাম চেঞ্জ করব, 3 নম্বর বলছে আমরা ইন ফিউচারে কি করব, কিভাবে আমরা নতুন স্টেট কি করব। এরকম আমরা দেখে নেবো, এগুলো পরে উল্টো পাল্টা হইতে পারে, আমরা দেখে নেবো পরে যে এই চারটে আমার আর্টিকেলস আমার কি নিয়ে আলোচনা হচ্ছে। 2 নম্বর আর্টিকেলস দেখবো সিটিজেনশিপ। এবার আমি এখানে একটু স্টপ করলাম, স্টপ করে তোমাদেরকে একটা খুব মজার জিনিস বলছি, যে জিনিসটা একটু মাথায় নিতে হবে। সাপোজ আমি পড়ে নেব পরে আর্টিকেলসে, কোন আর্টিকেলসে কি বলছে, তার কি মানে এক্সপ্লেনেশন কি আছে, সব সুন্দরভাবে পরে পড়ে নেবো। কিন্তু আমি যেটা বলি, আমি একটু উল্টো করে পড়বো। আমরা যেমন দেখবে ম্যাক্সিমাম জায়গায় আমরা পড়ছি এই আর্টিকেল হ্যান আছে, গিয়ে আছে, কিন্তু আমরা কোনো একটা জিনিসের যদি বেসিক আইডিয়া না থাকে, বেসিক আইডিয়া যদি না থাকে, তো দেখবে ওই জিনিসটা তুমি ইন্টারেস্ট পাবা না, পড়ে পড়ে ভালো লাগবে না। তাহলে আমাকে বেসিক বেসিক আইডিয়াটা এখান থেকে আমরা নেব, ঠিক আছে। এগুলো ঠিক আছে, খুব সুন্দর, আমরা পড়ে নেব বেসিক আইডিয়াটা কি। আমাদের একটা বেসিক আইডিয়া আছে, আমরা একটা ডেমোক্রেটিক দেশ যদি ধরি, আর একটা গণতান্ত্রিক দেশ যদি আমরা ধরি, সেই গণতান্ত্রিক দেশে সাপোজ 100 জন লোক আছে, বা আমি 10,000 লোকজন আমি আমি ধরলাম। এইগুলো একটু বুঝবো আমরা, যে একটা গণতান্ত্রিক দেশ XYZ যে কোনো দেশ, আমরা কিভাবে জিনিসগুলোকে আসছি, আমরা দেখবো যে একটা গণতান্ত্রিক দেশে 10,000 লোক আছে, 10,000 না 1,00,000 লোক, ঠিক আছে, 1,00,000 লোক আছে, ওকে। 1,00,000 লোক আছে আমার একটা, এতে আমার একটা গণতান্ত্রিক দেশে। এবার আমাদের কি হয় এখানে, যে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমার ওই দেশটাকে চালানোর জন্য কিছু কিছু প্রসিডিওরে, কিছু নিয়মে আমার কিছু সংখ্যক লোককে আমি কি করব, কিছু সংখ্যক লোককে আমরা আমরা অ্যাসাইন করব আমাদের কাজে, যে তারা আমাদের দেশটাকে কিভাবে চালাবে। তার মানে আমরা আমাদের সামগ্রিকভাবে আমাদের ক্ষমতাটাকে কিছু সংখ্যক মানুষের মধ্যে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমরা তাহলে টোটাল 1,00,000 মানুষ আছি, আমরা কিছু সামগ্রিক একটা ভাবে আমরা কোন একটা প্রসিডিওরে বা কোন একটা নিয়ম মেনে আমরা কি করলাম, এটা কিছু সংখ্যক মানুষকে আমরা কি করলাম, আমাদের ক্ষমতা দিয়ে দিলাম। তারা কি করবে, ওই ক্ষমতাটা নিয়ে আমাদের দেশটাকে বা আমাদেরকে পরিচালনা করবে। এটা হচ্ছে একটা বেসিক আইডিয়া, ঠিক আছে। তাহলে এবার আমরা বেসিক এই আইডিয়াটাকে দিয়ে আমরা পরে এবার বুঝবো কিরকম। এবার তাহলে কি হলো, আমাদের ইন্ডিয়া যখন আমরা দেখলাম ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের দ্বারা আমরা স্বাধীন হয়ে গেলাম। আর আমরা কি পেলাম, আমরা ক্যাবিনেট মিশন প্ল্যানের দ্বারা এসে আমরা কি করলাম, ক্যাবিনেট মিশন প্ল্যান এসে তারা কি করলো, একটা সিদ্ধান্ত দিল যে ইন্ডিয়াকে এখন কি করতে হবে,
একটা নিজের সংবিধান তৈরি করতে হবে, কারণ আমাদের তো সংবিধান নেই। সংবিধান নেই, আমরা কি দেশ হিসাবে তখন আত্মপ্রকাশ করিনি। আমাদের পার্লামেন্ট নাই, কিছু নেই। আমারাকে একটা অন্য দেশের পার্লামেন্ট আছে, যারা ওখানে কিছু নিয়ম বানিয়ে আমাদেরকে চালায়। সিম্পলি করে বুঝতে হবে ব্যাপারটা। তাহলে আমাদের কোনো কনস্টিটিউশন নাই, আমাদের কোনো পার্লামেন্ট নাই, আমাদের কিছুই নাই। আমাদের কি আছে, শুধু একটা এই সংখ্যাটা আছে যে আমরা সাপোজ ধরে নিলাম যে আমরা 1 লক্ষ মানুষ আছি ইন্ডিয়ানরা। তাহলে এই 1 লক্ষ মানুষ আমাদের কি হচ্ছিল, ব্রিটিশ পার্লামেন্টে কোন একটা দেশ যাদের সংবিধান আছে, পার্লামেন্ট আছে, তারা বসে কি করছে, আমাদেরকেও 1 লক্ষ মানুষকে ধরে নিচ্ছে, দিয়ে কি করছে, তারাও ওখান থেকে একটা আইন পাস করছে, যে আইন দিয়ে আমাদেরকে আমাদেরকে পরিচালনা করছে। খুব সুন্দর। তাহলে এবার আমরা কি করলাম, হঠাৎ আমরা আমরা নিজেদের জন্য একটা দেশ তৈরি করব, সংবিধান তৈরি করব। তাহলে আমার কি লাগবে, আমার প্রথম সিস্টেম ছিল যে আমাদের কনস্টিটিউটিভ অ্যাসেম্বলি লাগবে, তার মানে কিছু লোক লাগবে। সাপোজ আমার এই 10 লক্ষ মানুষের জন্য আমি 100 জন মানুষকে হায়ার করলাম, যে আমার এই 1 লক্ষ মানুষ, এই 100 জন লোক 100 জন লোক দিয়ে পরিচালিত হবে। মানে 100 জন লোক এই টোটাল 100 জন, এই 1 লক্ষ মানুষকে পরিচালনা করবে। ওকে, তাহলে আমি নাম্বারটা পেলাম, এই নাম্বারটা পেলাম যে এই নাম্বার আমাকে কি করবে, এই 1 লক্ষ মানুষকে পরিচালনা করবে। খুব সুন্দর। তাহলে আমাদের কি ছিল, কনস্টিটিউশন ছিল না, কিছুই ছিল না, তাই না? তাহলে আমরা এটা তো দেখছি অলরেডি, এরকম যদি আমরা ফাংশন ধরি, তাহলে অলরেডি কারো একটা কনস্টিটিউশন আছে, পার্লামেন্ট আছে, যার দ্বারা এই 1 লক্ষ লোকের মধ্যে 100 জন লোক সিলেক্ট হয়ে আসবে কোন রকম একটা সিস্টেমের দ্বারা। সেরা তারা কি করবে, 100 জন লোক চালাবে। তাহলে আমাদের ক্ষেত্রে সেরকম নাই, আমাদের পার্লামেন্ট নাই, কোনো সিস্টেম নাই। তখন আমরা কি করলাম, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর্ম করলাম। ফর্ম করার পর কি করলাম, আমরা আমরা একটা নাম্বার সিলেক্ট করলাম। কত নাম্বার সিলেক্ট করলাম, আমরা প্রথমে দেখলাম 389 আমরা সিলেক্ট করলাম। তারপর আমরা কি করলাম, সেই 389 কে আমরা কাটছাট করে, আমরা প্রিভিয়াস ভিডিওতে আমি খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, ওটা আশা করি কেউ ভুলবে না একবার দেখলো। তো আমরা কি করলাম, কাটছাট করে দেখলাম, আমাদের যখন আমরা সিদ্ধান্ত হয়ে গেল যে আমরা আলাদা আলাদা দেশ হচ্ছি, পাকিস্তান আর ভারত আলাদা দুটো সেপারেট দেশ হবে, এবং তাদের আলাদা আলাদা কনস্টিটিউশন অ্যাসেম্বলি হবে, যারা নিজেদের জন্য কনস্টিটিউশন বানাবে। আমরা দেখলাম 389 প্রথম আনডিভাইডেড ইন্ডিয়ার জন্য একটা নাম্বার সিলেক্ট হয়েছিল। হ্যাঁ, সেটা কমে আমরা কত দেখলাম, 299 এ আমাদের একটা সিলেক্ট হলো। সেই লোকগুলো কি করবে, তাহলে আমি বুঝে নিলাম, একটা আমার যেহেতু তৈরি হয় না, তাহলে আমরা কি করলাম, আমরা একটা পার্লামেন্ট ধরে নিলাম। সেই পার্লামেন্টে কিছু লোককে কি করলাম, আমরা 299 লোককে আমরা ওখানে ঢোকালাম, রাখলাম। তারা কি করবে, ওই সেম থিওরি, যে 100 জন লোক 1 লক্ষ লোক মানুষ, তারা কিভাবে আসলে বিভিন্ন, যে আমাদের এই ধরো আমাদের আমাদের ধরে নিলাম পুরো এরিয়াটা হচ্ছে ভারতবর্ষ। এখানে একটা প্রভিন্স আছে, এখানে একটা প্রভিন্স, প্রভিন্স মানে এখনকার যে রাজ্য। তাহলে এই রাজ্য, এই রাজ্য, এই রাজ্য, এই রাজ্য, বিভিন্ন যে রাজ্য আছে আমাদের 11টা ইউনিয়ন টেরিটরি আছে, সব ইউনিয়ন টেরিটরি মানে সেটা কমিশনারেট বলছে। তাহলে সেখান থেকে আমরা কি করলাম, কিছু কিছু সংখ্যক আমরা লোক ঢুকালাম। ওখানে কোথায় যাই, 299 আমরা কি করলাম, লোক ইনপুট করলাম। এখান থেকে গেল 10টা, এখান থেকে গেল 12টা, এখান থেকে গেল 20টা, এরকম করে বিভিন্ন জায়গা থেকে নিয়ে এই নাম্বারটা আমরা ফিল আপ করলাম। ওকে, সেই নাম্বারটা ফিল আপ করে আমরা কি করলাম, নাম্বারটা ফিল আপ করার পর তারা ডিসাইড করলো, তারা কিছু কমিটি তৈরি করলো। এই 299 মধ্যে একটা কমিটিতে 7 জন, একটা কমিটিতে 5 জন, এরকম ভাবে আমরা কমিটি ফর্ম করলাম। কমিটি বিভিন্ন কাজে আমাদের হলো। সেই কমিটিতে আমরা কি দেখলাম, আমাদের দুটো জিনিস হলো। তাহলে আমাদের পার্লামেন্ট কিভাবে চলে, পার্লামেন্টের সিস্টেমে আমরা কি দেখলাম, আমরা যে আমাদের একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হলো, মানে একটা লেজিসলেচার পার্ট হলো, একটা এডুকেশন পার্টও হলো। তো আমরা কি দেখলাম, যে আমাদের তখন একটা ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয়েছিল। সেই গভর্নমেন্টকে হয়েছিল জওহরলাল নেহরু, আমাদের প্রথম ইন্টারিম গভর্নমেন্টের প্রধানমন্ত্রী ছিলেন। তো আমাদের যখন এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যখন আমাদের ফাংশনস করতো, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আমাদের যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির আমাদের কে ছিল, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটার প্রেসিডেন্ট কে ছিল, আমাদের রাজেন্দ্র প্রসাদ। ওকে, আর এর যখন বিজনেস, মানে এর যে হাউস যখন অপারেট হতো, সেই সময় সাময়িকের আমাদের যেমন কি এখন দেখেছো, পার্লামেন্টে যখন আমাদের কোনো বিজনেস বা আমাদের প্রসিডিওর চলে, তখন কি একজন কে থাকে, স্পিকার থাকে, যে ওই সভার হেড অফ দা বস বলা যেতে পারে, সে দেখাশোনা করে সভাটা কিভাবে চলবে। তাহলে সেই রকম আমাদের যেমন পুরো কম্পোজিশনে আমাদের কে ছিল, রাজেন্দ্র প্রসাদ, সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির চেয়ারম্যান। ঠিক তেমনই যখন আমাদের সবার চলতো, তখন আমরা জিবি মালাভাঙ্কার আমরা নাম শুনেছি, সে কিন্তু হাউসের প্রসিডিওর দেখতো। তাহলে আমরা কি পেলাম, মজার বিষয়, যে আমরা এরকম 10 লক্ষ 1 লক্ষ মানুষ থেকে 100 জনকে চয়েস করেছি, যেটা আমরা এখানে এক্সাক্ট, আমি এটা এক্সাম্পল দিচ্ছি। এটা 299টা মানুষ এসে 299টা মানুষ এসে
কিন্তু আমাদের ছিল না, আমাদের নাম্বার ছিল না, আমাদের কোনো পার্লামেন্ট ছিল না, আমাদের দেশের সংবিধান ছিল না। তারা এসে বিভিন্ন ভাবে কমিটি তৈরি করলো, দেখি করলো, আমাদের একটা কনস্টিটিউশন তৈরি করলো। ক্লিয়ার? তাহলে এই নাম্বারটা হচ্ছে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, যেই জিনিসটা নিয়ে আমাদের দেখবে পুরো কনস্টিটিউশন। এই আমার অনেক কিছু সিম্পল মেজরিটি, সিচুয়েশনাল মেজরিটি, হ্যান ত্যান, অনেক কিছু দেখবো, অ্যামেন্ডমেন্ট হ্যান, সব এই নাম্বার নিয়ে, যে কিছু লোককে আমরা দিয়েছি, আমাদের ক্ষমতা দিয়েছি, পাঠিয়েছি, তারা পার্লামেন্টে বসে অনেক কিছু আমাদের জন্য করবে। এটা হচ্ছে বেসিক জিনিস। ঠিক আছে, এই বেসিক জিনিস থেকে আমি উল্টোটা আগে আমি এটা, আমার কাছে এটা আগে ইম্পর্টেন্ট, এটা থেকে শুরু হচ্ছে সবকিছু। আমরা কিন্তু অন্যদিকে আমরা এইভাবে পড়বো না। তাহলে আমরা বেসিক জিনিস আমরা বুঝে নিলাম। এবার দেখো, তাহলে আমরা কি করলাম, 299টা লোক আমরা পেয়েছি, 299টা লোক বিভিন্ন রকম ডিসকাশন করে, আলোচনা করে, বিভিন্ন মাধ্যমে আমরা কি করলাম, একটা সংবিধান আমরা রেডি করে ফেললাম। খুব সুন্দর, সেটা আমাদের কত 26শে জানুয়ারি। এবার মজা দেখো, তাহলে আমরা কি করলাম, যে একটা কনস্টিটিউশন তৈরি করে ফেললাম। এই কনস্টিটিউশন 395টা আমাদের কি হলো, আর্টিকেলস তৈরি হলো, আমরা লিখে ফেললাম, এই করলাম। এবার আমরা কি করব দেখো, এবার আমরা যদি এইটুকু বুঝি, তাহলে আমরা একটু আর একটু ভালো লাগবে বুঝতে। তাহলে আমরা কনস্টিটিউশন তৈরি করেছি, প্রথম যে কনস্টিটিউশনের পার্ট হচ্ছে কি দেখো, ইউনিয়ন এন্ড টেরিটরিজ। তাহলে প্রথম পার্টটা আমার কি নিয়ে আলোচনা করছে, যে আমরা কনস্টিটিউশন তো তৈরি করে ফেললাম 100 জন মিলে, ঠিক আছে একটা। তাহলে প্রথম আমাকে এবার আমার যে হলো, তার বিভিন্ন ক্যাটেগরিজ, বিভিন্ন ফাংশনস, বিভিন্ন অর্গানস রিলেটেড জিনিসের ক্লারিফিকেশন আমরা পর 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 চ্যাপ্টারে বা পার্টে বা আর্টিকেলসে পেয়ে যাচ্ছি। তাহলে তোমরাই মনে করো যে আমি কনস্টিটিউশনটা তৈরি করলাম, এই ঘরে বসে আমরা সিদ্ধান্ত নিয়ে নিলাম সবাই মিলে। এবার আমার কথা হলো, সাপোজ তুমি ধরে নাও যে তোমার যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি বা কিছু, সেটা তোমার ফ্যামিলি, ঠিক আছে। তাহলে তোমার ফ্যামিলিতে 10 জন আছো, সাপোজ 10 জনের মধ্যে 2 জন তোমার ফ্যামিলির ওই কনস্টিটিউশন অ্যাসেম্বলি, আর 10 জন কি ওই বাড়ির সদস্য, মানে আমার পপুলেশন ধরি ইন্ডিয়ান, আমি ধরছি সেটা 10 জন। সেই 10 জনের মধ্যে 2 জনকে আমরা সিলেক্ট করেছি যারা কনস্টিটিউশন অ্যাসেম্বলি, বাবা মা। সেই 2 জন কি করছে, সেই 2 জন এই 10 জনকে চালাচ্ছে। সিম্পল জিনিস। তাহলে আমার কথা হলো যে প্রথম আমাকে দেখতে হবে কি, ওই নিয়মটা যে আমি বানালাম, যে এই নিয়মটা আমার কতদূর পর্যন্ত লাগু হবে, ফিজিক্যাল লাগু, ঠিক আছে। যে আমার এই সীমানা, এই আমার বাড়ি, তাহলে কি তোমার বাড়ির 10 জনের সদস্য, তোমার বাবা মা 2 জন মিলে বাড়িটা চালাচ্ছে। তাহলে তোমার বাড়িতে যে আইন কানুন যা কিছু হবে, নিশ্চয়ই তার পাশের বাড়িতে শুনবে না তার লোক, তাই না? তাহলে আমাকে কি করতে হবে, আমার এরিয়া ডিফাইন করতে হবে, যে আমার জুরিডিকশন কতটা, আমি কতটুকুর মধ্যে আমার এই কথাবার্তা শুনবে। এই এই 1 লক্ষ লোক কতদূর বিস্তৃত আছে, যাকে আমরা এই 100 জন মিলে পরিচালনা করব। সিম্পল। তাহলে প্রথম আর্টিকেলসে আমরা কি বলছে, প্রথম আর্টিকেলস গুলো ওটাই বলছে যে আমার ফিজিক্যাল এক্সিস্টেন্স কি, আমার কত দূর, কটা দেশ, কটা রাজ্য, কটা ইউনিয়ন টেরিটরি নিয়ে আমি গঠিত হয়েছি, তার এরিয়া কতটা, তার নাম কি হবে। মানে আমার যে ওই 299টা লোক মিলে আমরা একটা সংবিধান তৈরি করেছি, তার ফিজিক্যাল এক্সিস্টেন্স, যে এই লোকগুলো যে আইনটা বানিয়েছে, সেই আইনগুলো এত দূরের মধ্যে সীমাবদ্ধ, এই লোকগুলো শুনতে বাধ্য, এর মধ্যে পরিচালনা হবে। ঠিক যেমন আমার বাড়িতে যদি আমরা 10 জন সদস্য থাকি, 2 জন সদস্য আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সদস্য, তারা একটা আইন বানালো, বাবা মা একটা আইন বানালো, সেই আইনটা কি করবো, আমাদের সেই 10 জনের মধ্যে সীমাবদ্ধ। নিশ্চয়ই তুমি যদি পাশের বাড়ির কাউকে ওই আইন মানাতে চাও, তাহলে তো সেটা শুনবে না। তুমি একটা রুলস করলে যে 9টার মধ্যে আমরা বসে খেয়ে নেবো। এবার পাশের বাড়ি হতেই পারে যে আমি 9:30টার মধ্যে খাবো, তাহলে তোমার কথা তো শুনবে না। তাহলে আমার প্রথম যে হলো, যে আমার এরিয়া কতটা, আমার জুরিডিকশন কত, সেটাকে পার্টিকুলারলি ডিফাইন করা। সেই পার্টিকুলারটা, সেই এরিয়াটাকে ডিফাইন করছে কি, ইউনিয়ন এন্ড টেরিটরিজ। তোমরা যখন এই পার্টটা পড়বে, তাহলে ভালো করে বুঝো কত লজিক্যাল ভাবে বানিয়েছে। আমি যখন একটা সংবিধান তৈরি হলো, আমি তো প্রথম দেখবো যে সংবিধানটা কত দূর পর্যন্ত এর কার্যকারিতা আছে, কত দূর পর্যন্ত আছে। এরকম হতে পারে আজকে কোনো দেশ আমার আন্ডারে নাই, কিন্তু কালকে যদি আমার দেশ আমার আন্ডারে আসে, তাহলে আমি দেখবো আমার আর্টিকেলস 2 বা 3-এর মাধ্যমে আমরা তাদেরকে ইনকর্পোরেট করছি, আমার মধ্যে নিচ্ছি। তখন সে যখন আমার মধ্যে নিয়ে নিচ্ছি, ওই আর্টিকেলের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি, তখন কি অটোমেটিক ওর জুরিডিকশনটা আমার মধ্যে চলে আসছে, তখন আমাকে আমার সংবিধানটাকে মানতে হবে। এরকম এক্সাম্পল দেখবো আমরা সিকিমকে নিয়ে। এরকম দেখে নেবো যে সিকিম আমাদের একটা সময় আলাদা দেশ ছিল, যেটা আমাদের মধ্যে আছে, যে এখন আমাদের নিয়ম এখন ওকে মানতে হচ্ছে। তাহলে আমি বুঝাতে পারলাম সিম্পলি, আমাদের ওই একটা নাম্বার, যে নাম্বার সিলেক্ট করলে আমরা এই কনস্টিটিউশন এই সব বানালাম। তাহলে আমার প্রথম ফ্যাক্টর কি আসবে, যে আমি আমার কতদূর এরিয়াকে নিয়ে আমি
এই আইনটাকে আমরা কভার আপ করব। তাহলে সেটা গেল কত, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরিজ। আমরা দেখবো আর্টিকেল 1 কি বলছে, 2 কি বলছে, 3 কি বলছে, 4 কি বলছে। যা বলছে শুধু এই ফিজিক্যাল এরিয়ার এক্সিস্টেন্স নিয়ে। দ্বিতীয় জিনিস দেখো এবার, দ্বিতীয় জিনিস কি বললো, সিটিজেনশিপ। সিটিজেনশিপকে মানে আমি নাগরিকত্ব। তাহলে আমি যে 1,00,000 আমি তো তখনো দেশ হয়নি, এই হলাম। তাহলে আমি যে 1,00,000 দেশ মানুষকে আমি লিগ্যালি আমি বলছি যে এই দেশের মানুষ, আমি জুরিডিকশন এরিয়া বলে দিলাম। এবার ওই এরিয়া তো হতেও পারে তো অন্য কেউ আছে, চুরি করে এসছে, অন্য দেশ থেকে চলে এসছে, বা কিছু তো আছে, কিছু হতেই পারে যে এরকম হতে পারে। তাহলে আমি কি করলাম, একটা পার্টিকুলার নিয়ম বলে দিলাম বা কিছু রুলস বললাম যে এই এরিয়ার মধ্যে এই ব্যক্তি বা এই লোক এরাই হবে সিটিজেন। তাহলে এবার দেখো কিভাবে সুন্দরভাবে কনস্টিটিউশনটাকে আস্তে আস্তে বোঝা যাবে। তাহলে আমি এরিয়া বলে দিলাম। তাহলে ধরো সাপোজ এই সেই টাইমে ওয়েস্ট বেঙ্গল একটা এরিয়া, তাহলে এরকম হতে পারে যে ওয়েস্ট বেঙ্গলের এরিয়াতে অনেক রকম লোক আছে, আমেরিকান আছে, বাংলাদেশি আছে, পাকিস্তানি আছে, আফগানিস্তানি আছে। সেই টাইমে সবাই হয়তো ছিল যেদিন কনস্টিটিউশন এই হয়। তাহলে আমরা কি করলাম যে না, কে আমার নাগরিকত্ব পাবে, কে আমরা নাগরিক বলবো, কে আমি আমার রুলসটা তার উপর দেব, এবং তার অধিকারটা কে কে পাবে, তার জন্য আমরা পার্টিকুলার একটা ডেফিনেশন নিয়ম বেঁধে দিলাম। সেই নিয়মটা যদি আমরা দেখি যে কোন ব্যক্তি বা কারা এই সুবিধা ভোগ পাবে, কিছু পাবে, সেটা আমরা যখনই দেখতে যাব তখন দেখবো সিটিজেনশিপে। ওকে, তাহলে পর আমরা দেখো লজিক্যালি বুঝছি। তাহলে আমরা এরিয়া পেলাম, তাহলে তার এরিয়ার মধ্যে কোন কোন লোকগুলো আমার এই এই ক্ষমতাটা বা এইটা পাবে, সেটা কিসে বলছি আমরা, পার্ট টু সিটিজেনশিপ। এবং কোন কোন আর্টিকেলের মধ্যে বলছে, 5 থেকে 11 ডিটেলস আমরা দেখবো যে এটা 6 নম্বর আর্টিকেলস কি বলছে, 7 নম্বর আর্টিকেলস কি বলছে। তারপরে কি গেল, তাহলে আমি লোক পেয়ে গেলাম, আমি লোককে সিলেক্ট করে ফেললাম যে এই লোকগুলো আমার ইয়েছে। তার মানে আমি সেই লোকগুলোকে কিছু অধিকার দিতে হবে, তাই না? বিভিন্ন রকম মানুষকে বাঁচতে গেলে বিভিন্ন রকম অধিকার আছে। ঠিক আছে, আমি অনেক শক্তিশালী, আমি তাহলে কি করব, একটা দুর্বল মানুষকে তো মারতে পারি, কিন্তু তারও তো একটা বেঁচে থাকার অধিকার আছে, তারও তো বিভিন্ন ক্রাইটেরিয়া আছে লাইফ লিভ করার জন্য, তার তো একটা পার্সোনাল লিবার্টি আছে, তার স্বাধীনতা আছে। বিভিন্ন রকম মানুষ সমাজে বাঁচতে গেলে তার বিভিন্ন রকম, কারণ আমরা যেহেতু ডেমোক্রেটিক দেশ, আমরা তো কোনো কারো রাজা রাজত্বে নেই, যে রাজা যেটা বলবে যখন মনে হলো যে হ্যাঁ ওকে জেলে ভরে দেয়, এরকম তো নয়। আমরা একটা আইন বানিয়েছি, একটা গণতান্ত্রিক একটা, যেখানে মানুষের কথা, 1,00,000 মানুষ একসাথে সর্বমত নিয়ে যে না, আমরা এই 100 জনকে আমরা সিলেক্ট করেছি, আমাদের ক্ষমতাকে দিয়েছি, সে আমাদেরকে চালাবে। তাহলে আমরা রাজার দেশ নয়, একজন চালাচ্ছে না, আমরা 1,00,000 লোক 100 জনকে সিলেক্ট করেছি যারা আমাদেরকে চালাচ্ছে। তাহলে আমরা যেহেতু গণতান্ত্রিক দেশ সেরকম, তাহলে আমাদের যে সিটিজেনশিপ আছে তাদেরকে কিছু রাইটস দিতে হবে, রাইটস অধিকার দিতে হবে, তার অধিকার গুলো নিয়ে সে বেঁচে থাকবে, সে সাধারণভাবে মুক্ত হয়ে বেঁচে থাকবে। তাহলে আমি বুঝতে পারলাম যে পরপর তাহলে তাকে একটা রাইটস দিলাম। আরটা কি, তাকে একটা রাইটস দিলাম, ঠিক যারা চালাচ্ছে এবার আমি তাকে তো অধিকার দিলাম, যারা চালাচ্ছে তাদেরকে একটা কি করলাম, একটা রেসপন্সিবিলিটি দিলাম। কি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। স্টেট মানে যারা চালাচ্ছে তারা কি, তাদের কিছু বেসিক রেসপন্সিবিলিটি আছে যে যাদেরকে এটা করতে হবে। কাদের জন্য করতে হবে, এই সিটিজেনশিপদের জন্য করতে হবে। তাহলে আমরা অধিকার কি দিলাম তাদেরকে, এই সিটিজেন তার বেসিক অধিকার দিলাম। আর ডিপিএসপি কি করছে, যারা চালাচ্ছে যারা গভর্নমেন্ট আছে, ডিপিএসপি কথা, যারা অ্যাকচুয়ালি এখানে স্টেট বলছি, স্টেট মানে আমরা কি বুঝি, স্টেট মানে সরকার বলি, এবং সরকার চালিত যত অর্গানস আছে, যত ইনস্টিটিউশন আছে, সবকে আমরা স্টেটের মধ্যে ধরি। তাহলে স্টেটের যে যেভাবে চলছে বা ফাংশন করছে, তার রেসপন্সিবিলিটি আছে, সে যে চালাবে তার সেই চালানোর সময় কিছু নিয়মকে তারা তারা ইমপ্লিমেন্ট করবে। কার জন্য, কিসের জন্য, দেশের বা স্টেটের সার্বিক উন্নয়নের জন্য। সার্বিক উন্নয়নে যেটাকে আমরা বলি ওয়েলফেয়ার অফ স্টেট। আমরা যদি কনসেপ্টটা দেখি ডিপিএসপির কথা, সেখানে যে একটা হিট লাইন বা একটা পাঞ্চ লাইন বলি, ট্যাগ লাইন যদি আমরা বলি, সেখানে আমরা দেখবো ওয়েলফেয়ার অফ স্টেট আর্টিকেল নাম্বার 38 বলা আছে। আমরা এগুলো পরপর দেখে নেব। তারপরে আমরা কি করছি, তাহলে আমরা তাকে তার অধিকার দিলাম, আমি স্টেটকে বলছি তোমাকে এগুলো করতে হবে, এগুলো আমরা করতে হবে আমার আমার সার্বিক উন্নয়নের জন্য। তারপরে আমি কি বলছি, ফান্ডামেন্টাল ডিউটিস। কার ডিউটিস, কিছু আমি অধিকার নিলাম, তাহলে আমার তো কিছু কর্তব্য আছে। আমরা পলিটিক্যাল সায়েন্সে আমরা পড়েছি যে এটা পরিপূরক, রাইটস এন্ড ডিউটিস, আমরা এটা পলিটিক্যাল সায়েন্সে পড়েছি। তাহলে আমার যেমন একটা অধিকার আছে,
আমার যেমন রাস্তাতে হাঁটা অধিকার আছে, তেমন আমার কর্তব্য যেন রাস্তায় অন্য কোনো ব্যক্তি নির্বিঘ্নে সে রাস্তায় হাঁটতে পারে, তা সেটা আমার দেখা কর্তব্য। তাহলে আমরা কর্তব্য আর অধিকার সম্বন্ধে আমরা এটা বুঝলাম। তাহলে এতটুকু বুঝলাম। এবার কি আমরা দেখবো ইউনিয়ন গভর্নমেন্ট। ইউনিয়ন গভর্নমেন্ট মানে কি? তাহলে আমরা এখন দেখছি কি, যে আমাদের অনেকগুলো রাজ্য আছে, যে রাজ্যগুলো একত্রিত ভাবে একটা আমরা দেশ তৈরি হয়েছি। সেই রাজ্যগুলো, ইউনিয়নটা হচ্ছে আমরা একটা দেশ। সেই দেশের, তাহলে আমরা দুই রকম ফাংশন করি কি, যেই দেশ চালানোর জন্য কিছু সাবজেক্ট তৈরি করেছি। সাবজেক্ট ইন দ্য সেন্স কিছু বিষয়বস্তু, যে এই বিষয়টা দেখবেন ইনি, এই বিষয়টা দেখবেন ইনি। তাহলে আমরা ডিফাইন করে দিয়েছি। আমরা এরকম যখন সাবজেক্ট লিস্ট দেখবো, আমরা কিছু লিস্ট পাবো, ইউনিয়ন লিস্ট, সেন্ট্রাল ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এন্ড কাঙ্কারের লিস্ট। তাহলে আমরা যৌথ তালিকা দেখবো, দেখবো। তাহলে আমাদের কিছু কি করলাম, যে আমরা এই কিছু আমরা আমরা এইভাবে ব্যালেন্স করলাম, যে কিছু সাবজেক্টের উপর বা কিছু পয়েন্ট অফ ভিউ নিয়ে কে করবে, সে একটা গভর্নমেন্ট কি করবে, তার নিজস্ব রাজ্যকে চালাবে। আর কি দেখলাম, যে গোটা ইউনিয়ন থেকে কিছু কিছু মানুষ গিয়ে কি করবে, পার্লামেন্টে যাবে। তারা কি করবে, গোটা ভারতবর্ষকে চালাবে। তার কিছু সাবজেক্ট আছে, যে সাবজেক্টে উনি দেখবেন। আরেকটা সাবজেক্ট আছে, যে সাবজেক্ট নিয়ে ইনারাই কাজ করবেন। আরেকটা কি দেখলাম, যে কিছু সাবজেক্ট থাকবে, কিছু বিষয়বস্তু থাকবে, যেগুলো নিয়ে স্টেট এবং সেন্ট্রাল যৌথভাবে কাজ করবে। এটা একদম সিম্পল কনসেপ্ট, আমার অত জটিলতাতে যাওয়ার দরকার নাই। 100টা যেমন যদি বলি, আমি এই জিনিসটা ডিফাইন করি, যে আমি যদি বলি ইউনিয়ন গভর্নমেন্ট কি, যদি আমরা দেখব যে কি, আমাদের বিদেশ নীতি হোক বা আমাদের সুরক্ষা হোক, এইসব ব্যাপারগুলো কিন্তু কার হাতে চলে আসে? হ্যাঁ, পুরো চলে আসে ইউনিয়ন গভর্নমেন্ট। এই ব্যাপার উনি দেখবে, ওনারা দেখবে, কারণ আমরা যেহেতু ই করে আছি। তাহলে আমরা দেখবো কি 5 নম্বর আর্টিকেলসে বলছি। এবার দেখো, তাহলে আমরা দেশ তৈরি হলাম, এই দেশের কি নাগরিকত্ব, তার কি ব্যাপার, এগুলো পরপর আমরা দেওয়া আছে। এবার কি ইউনিয়ন গভর্নমেন্ট, যে ইউনিয়ন গভর্নমেন্ট যেভাবে ফাংশন করছে, তার ডিটেলস ব্যাপারগুলো এখানে দেওয়া আছে। এই চ্যাপ্টারে কি দেওয়া আছে, ইউনিয়ন গভর্নমেন্টের মধ্যে এক্সিকিউটিভ চ্যাপ্টার। এক্সিকিউটিভ চ্যাপ্টার মানে আমরা কি, যে চালনা করছে। তাহলে আমাদের স্টেটের কি বা আমাদের দেশের কে এক্সিকিউটিভ হেড কি হয়, আমরা জানি প্রেসিডেন্ট। তাহলে আমরা দেখবো প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, এইসব নিয়ে আমরা এই চ্যাপ্টারে আমরা আলোচনা করছি। ঠিক আছে, এই পার্টের চ্যাপ্টার আমরা এটা কিছু জায়গায় দেখবো, আমরা 4 থেকে 5টা পার্ট এরকম দেখবো। যেমন এগুলো পার্ট বলছি, যেমন এই পার্টে কোনো চ্যাপ্টার নেই, অধ্যায় নেই, কিন্তু কিছু কিছু পার্টে দেখবো আমরা চ্যাপ্টার ভাগ আছে। যেমন এই পার্টটাতে আমরা দেখবো অলমোস্ট 5টা চ্যাপ্টার আছে। পরের পার্টে দেখবো আমরা চ্যাপ্টার আছে 6টা। এইরকম চ্যাপ্টার আছে। তাহলে চ্যাপ্টার অনেক কি দেখবো, এক্সিকিউটিভ নিয়ে কথা বলছে। এক্সিকিউটিভ মানে যেহেতু আমাদের গভর্নমেন্টের হেড কে আছে, তাহলে আমরা কি বললাম, আমরা নিয়ম বানিয়েছি, নিয়মটা কোথায় গেল, কি হলো। এবার ওই নিয়মের ভিতর ঢুকে কিছু কিছু পদ আছে, কিছু কিছু লোক আছে, তার এক্সাক্ট দায়িত্ব। এই ঘরে যে 100টা লোক আসবে, তার মধ্যে এই চেয়ারে যে বসবে, তার কি নিয়ম হবে, তার বয়স কত হবে, তাকে বসতে গেলে কি কি যোগ্যতা লাগবে, তার বেতন কত হবে, এগুলো তো আস্তে আস্তে বলতে হবে না। ঠিক আছে, যে সেই তো এমনি কাজ করবে না, তাহলে তাকে বেতন দিতে হবে, তাহলে তার যোগ্যতা দিতে হবে, এই যোগ্যতা, তাহলে সবাই হতে চাইবে। এই যে নিয়মগুলো ডিটেলসে পরপর পরপর দেখবো আর্টিকেলসে বলা আছে, যে প্রেসিডেন্ট হতে গেলে এত যোগ্যতা লাগবে। এই ব্যাপারগুলো আমাদের পুরো আমাদের কনস্টিটিউশনে দেওয়া আছে। তাহলে আমরা এখানে দেখবো যে চ্যাপ্টার 2 এ কি বলছি, আমরা পার্লামেন্ট নিয়ে। এই পার্লামেন্টে কারা কারা থাকে, তাদের কিভাবে আহ, তাদের কিভাবে ভ্যাকেশনস হয়, তারা কিভাবে পার্লামেন্টে ওথ নেয়, এইসব বিভিন্ন ব্যাপারগুলো এই পার্লামেন্ট রিলেটেড। পার্লামেন্টে যে লোকগুলো ঢুকবে, তাকে ঢুকতে গেলে, তাকে প্রথম পার্লামেন্টে বসতে গেলে কি আমাদের ওথ নিতে হয়। তার সে যদি কোনো ভুল কাজ করে, তাকে আমরা পার্লামেন্ট থেকে যদি আমরা ভ্যাকেশনস অফ সিট দেখি, সেটা কিভাবে হয়, সবকিছু স্পষ্ট হয়ে বলা আছে। যে 100টা লোক আমার তো ঘরে ঢুকে গেছে, তার মধ্যে কেউ দুটো লোক এই কাজটা করবে, ওই দুটো লোক এই কাজটা করবে, একটা লোক এখানে বসবে, কেউ যদি স্পিকার হবে, কেউ কেউ চেয়ারম্যান হবে, এরকম বিভিন্ন আমরা জিনিসগুলো, রাজ্যসভায় বসতে গেলে এই লাগে, লোকসভায় বসতে গেলে এই লাগে। এই যে বিভিন্ন নিয়ম, তার স্পেসিফিক ডিটেলস আমরা কোথায় পাবো, এইসব আর্টিকেলসে পাবো। সিম্পল জিনিস একদম। আমি দেখি যত আমরা ভাববো যে এটা বিশাল ব্যাপার, হ্যান ত্যান, এইসব কিছু এরকম কিছু না। সিম্পলিফাই করো, যে আমার এই লোক 100 জন ঢুকেছে, 100 লোকের দুটো ঘরে থাকতে পারে। কেউ একজন যখন এই 100 জন আলোচনা করবে, তখন এখানে কেউ বসবে, যে 100 জনের আলোচনা করছে সেটাকে দেখাশোনা করবে। হ্যাঁ, তাহলে এইখানে বসার জন্য তার কি যোগ্যতা লাগবে, তার স্যালারি কি হবে, তার পাওয়ার কি হবে, হ্যাঁ, প্রেসিডেন্টের পাওয়ার কি হবে, ভাইস প্রেসিডেন্ট, এই সবগুলো দেখবে। আর কিচ্ছু না, ডিটেলসে দেওয়া আছে।
প্রেসিডেন্সিয়াল লেজিসলেচার পাওয়ার জিনিসটা কি, 123 নম্বর আর্টিকেল অর্ডিন্যান্স জারি করতে পারে। জুডিশিয়ারি এবার কি আমাদের আলাদা কনস্টিটিউশন ইউনিয়নের মধ্যে, যেমন আমাদের কি আমরা এটা জানি যে আমাদের একটা জিনিস দেখবো, আমরা দেখবো যে আমাদের একটা খুব সুন্দর বৈশিষ্ট্য সাইলেন্ট ফিচারের মধ্যে আমরা কি আছে, ইন্টিগ্রেটেড ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি। এটা আমি একটু আলোচনা করে নিই এই জুডিশিয়ারি চ্যাপ্টারের মধ্যে। ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি ইন দ্য সেন্স, আমরা যদি অন্যান্য স্টেটের মানে স্টেট দেখি, স্টেট মানে আমরা বলছি টাইপ অফ স্টেট, যেমন আমরা যদি বলি ফেডারেশনস বা ফেডারেশন, বা আমরা বলি ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি মানে এরকমই, যে আমরা দেখবে যে ইউনিয়ন একটা গভর্নমেন্ট, স্টেট একটা গভর্নমেন্ট, সবই ঠিক আছে, কিন্তু আমরা দেখবো যে আমাদের সবচেয়ে লোয়ার কোর্ট থাকে, লোয়ার কোর্ট, তারপর একটা স্টেটে থাকে, একটা স্টেটের মধ্যে লোয়ার কোর্ট, তারপরে তার উপরে কি থাকে, ডিস্ট্রিক্ট কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, তার উপরে কি থাকে, হাই কোর্ট, তার উপরে কি থাকে আমার সুপ্রিম কোর্ট, এসসি। তাহলে আমাদের এখানে দেখছি যে এই সিস্টেমটা, ধরো এই লোয়ার কোর্টে একটা কেস চলছে, তার একটা রায় হলো, তার অ্যাপিলেটে ডিস্ট্রিক্ট কোর্টে গেল, ডিস্ট্রিক্ট কোর্টে যাওয়ার পর একজন ব্যক্তি কি হতে পারে তার একটা জুরিডিকশন আছে, তার একটা রাইটস আছে যে আমি লোয়ার কোর্টে কোনো একটা সিদ্ধান্ত পেলাম, যেটা সিদ্ধান্ত আমার কাছে মনে হয় না, আমি আবার হায়ার কোর্টে যাব, ডিস্ট্রিক্ট কোর্ট থেকে আমি হাই কোর্টে গেলাম, হাই কোর্ট থেকে আমি সুপ্রিম কোর্টে গেলাম। কিন্তু এখানে কি দেখো, হায়ার কোর্ট এই এরিয়াটা একটা, এইটুকু এরিয়াটা একটা জুরিডিকশনে কাজ করছে, সেটা একটা স্টেটের আন্ডারে কাজ করছে। কিন্তু ইউনিয়ন, আমি যে সুপ্রিম কোর্ট ধরি, সুপ্রিম কোর্ট এজ এ ইউনিয়ন হিসাবে কাজ করছে, মানে পুরো ভারতবর্ষের জন্য। যেমন ইউনিয়ন গভর্নমেন্ট কি করছে, গোটা ভারতবর্ষের হয়ে কাজ করছে, ভারতবর্ষ এজ এ ইউনিয়ন হিসাবে, এজ এ হোল কান্ট্রি হিসাবে কাজ করছে। ঠিক সেরকম সুপ্রিম কোর্ট হচ্ছে এই পুরো হোল ইন্ডিয়াতে এজ এ ইউনিট হিসাবে কাজ করছে। তাহলে আমরা কি দেখলাম, এখান থেকে পরপর 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 এখানে যাচ্ছে। কিন্তু তুমি যদি একটা ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি, কিন্তু তুমি যদি এটা ইউএস এর ক্ষেত্রে দেখো, ইউএস এর ক্ষেত্রে 53টা স্টেট আছে আলাদা আলাদা। ওদের কি হচ্ছে, ওরা হচ্ছে একটা ফেডারেশন অফ স্টেট বলা হয়। ফেডারেশন স্টেট মানে ইন দা সেন্স যে 53টা রাজ্য একটা চুক্তিবদ্ধ করেছে, একটা লিখিত চুক্তিবদ্ধ ধারা, যে আমরা একসাথে থাকবো, তাহলে বল ইউনাইটেড অফ স্টেট। এটা ইউনাইটেড, আমরা একত্রিত হয়েছি, কারা, স্টেট, রাজ্যগুলো একত্রিত হয়েছি, তাকে বলে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তাহলে 53টা হয়েছে, 53টা রাজ্য কিন্তু তারা আলাদা আলাদা ভাবে কাজ করে, তারা কিছু ম্যাটার গুলো একসাথে হয়ে তারা ইউনাইটেড হয়েছে, কিন্তু তারা প্রত্যেকটা স্টেট ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভাবে ফাংশনস করে। এবং তাদের কি দুটো নাগরিকত্ব আছে, আমাদের যেমন কি একটা নাগরিকত্ব, এটা একটা স্পেশাল ফিচার। তুমি একটা একটা ধরো ওয়াশিংটন বা টেক্সাস বা একটা বিভিন্ন একটা, ওদের যে 53টা স্টেট আছে তার মধ্যে ধরো এটা 53 কি 52 একটু দেখে নেবে তোমরা। তাহলে এই যে আলাদা আলাদা স্টেট গুলো আছে, সেই স্টেটের কোনো একজন যদি যদি তোমার নাগরিকত্ব ওই স্টেটের আছে, ও পাশের স্টেটের কিন্তু নাগরিকত্ব হতে পারবে না, নাগরিক হতে পারবে না। তাহলে যদি হতে হয়, তাকে মুভ করতে হয়, তাহলে তার যে প্রেজেন্ট স্টেটে আছে সেই স্টেটের নাগরিকত্বকে ওকে স্যালেন্ডার করতে হবে, যে নতুন স্টেটে ওকে নাগরিকত্ব নিতে হবে। তাহলে ওদের কি, যেমন একটা তাহলে স্টেটের ও নাগরিক, আবার কি ও একটা পুরো একটা ইউএস এর আবার একটা নাগরিক, মানে ওদের ডুয়েল নাগরিকত্ব। ও পুরো ইউনিয়নের ইউএস এর হয়ে একটা কিছু কিছু ফিচার্স বা কিছু রাইটস ভোগ করবে, আর কিছু স্টেটের হয়ে। এবার কি ওই স্টেটে ওদের ডিস্ট্রিক্ট বা ওদের যে কোর্ট আছে সে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, মানে তুমি যদি এই কোর্ট একটা রায় দিয়ে দেয়, ওদের কোন একটা স্টেটের কোন রায় দিয়ে দেয়, সেইটাই ফাইনাল, ওই রায়টা কিন্তু অন্য কোর্টের এসে চ্যালেঞ্জ করতে পারবে না। কিন্তু আমাদের ক্ষেত্রে কি, আমাদের কিন্তু পুরো এজ এ একদম ইন্টিগ্রেটেড, মানে একটা ওয়েস্ট বেঙ্গলের যদি একটা লোয়ার কোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্ট কোর্ট সুপ্রিম কোর্টের প্রতি যা কন্ট্রোল, বা সুপ্রিম কোর্টের যা কন্ট্রোল একটা ডিস্ট্রিক্ট কোর্টের প্রতি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ঠিক একটা কেরালার কোন ডিস্ট্রিক্ট কোর্টের প্রতি একই কন্ট্রোল আছে, কার, সুপ্রিম কোর্টের। সিম্পল জিনিস। তাহলে আমরা পুরো পুরো একটা চেনে কাজ করছি, আমরা একটা চেনে বা একটা স্ট্রিমে আমরা কাজ করছি, কোথায়, আমাদের ইন্ডিয়াতে। তাই আমরা কি বলি, ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি। ঠিক আছে, মানে আমরা একদম একসাথে একইভাবে কাজ করছি। তাহলে বলাই যেতে পারে সুপ্রিম কোর্টের আন্ডারে আমরা ধরতে পারি একটা প্রত্যেকটা লোয়ার কোর্ট আছে, সব সেই লোয়ার কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, তার আগে হাইকোর্ট, তার আগে সুপ্রিম কোর্ট। তাহলে আমাদের ক্ষেত্রে কি দেখলাম, যে আমাদের যে কোর্টের একটা জুরিডিকশন আছে, একটা স্টেটের মধ্যে আমরা কাজ করছি, তার বাইরে থেকে আমরা একদম সবাই সুপ্রিম কোর্টের আন্ডারে কাজ করছি। তাহলে ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি কিন্তু
আমাদের ইন্ডিয়াতে খুব। আরেকটা কি ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট মানে কি, আমরা দেখেছি যে কোনো কোর্টের যে প্রসিডিওর সেটা কিন্তু আমরা লেজিসলেচারে বা এক্সিকিউটিভে আমরা আলোচনা করতে পারি না। তাদের নিজস্ব ক্ষমতা বলে যদি কোনো কিছু আলোচনা করে বা তাদের পাওয়ার এক্সারসাইজ করে, তাহলে আমরা এটা কনস্টিটিউশনে পেয়ে যাব যে সেই ক্ষেত্রে আমরা কি দেখেছি যে সেই এটাকে আমরা চ্যালেঞ্জ করতে পারি না। তাহলে আমরা বোঝাতে পারলাম যে সিম্পলি আমরা যদি বলি, তাহলে আমরা কি দেখলাম যে আমরা একটা সিস্টেমের মাধ্যমে কি করেছিলাম, আমরা কনস্টিটিউশন অ্যাসেম্বলির মধ্যে কিছু লোককে আমরা একটা অ্যামাউন্ট ফিক্সড করলাম, যে মানুষগুলো কি করলো, এক জায়গায় বসে কিছু একটা একটা সংবিধান রচনা করলো। তাহলে আমাকে দেখলাম, আমরা কি দেখলাম, আমরা প্রথম যে পার্টটা দেখছি সেই পার্টটা দেখছি সেই সংবিধানটা ফিজিক্যাল কতদূর জুরিডিকশনের মধ্যে সেই পাওয়ার গুলো এম্পাওয়ার্ড হবে। তাহলে পরপর আমরা দেখবো সেটা ইউনিয়ন টেরিটরিজ। এবার তাহলে আমরা কি তার ফিজিক্যাল জায়গা দিলাম, এবার তাহলে কি আসবে, অটোমেটিক দিয়ে আসবে যে কার উপর লাগু হবে। তাহলে সেখানে একটা কন্ডিশন আছে যে আমি বাংলাদেশিরা পাবে না, পাকিস্তানি পাবে না, ইউএসএন পাবে। তাহলে আমরা ক্লিয়ার কাট পার্ট টুতে আমরা দেখে দিলাম যে এই আর্টিকেলস গুলো ক্লিয়ারলি বলে দিচ্ছে যে আমার এই এই মানুষগুলো এই এই শর্ত মেনে চললে সে আমার সিটিজেন হবে, তার নিয়ম পাবে। তারপর কি করলাম আমরা দেখলাম সেই সিটিজেনশিপদেরকে আমরা কি করলাম, তার লিভিং রাইটস হিসাবে আমরা কিছু ফান্ডামেন্টাল রাইটস, কিছু অধিকার দিলাম। আর কি করলো দেখলাম আমরা, আমরা স্টেটকে এম্পাওয়ার করলাম যে এই নীতিগুলো তোমরা যখন করবে, বা আমরা যে গভর্নমেন্ট আছে, আমরা এখানে স্টেট মানে আমরা কি সেটা আমি বলে দিয়েছি। স্টেট মানে আমরা যে গভর্নমেন্ট আছে, আমরা স্টেট বা সেন্ট্রাল হোক, তার আন্ডারে কাজ করা যতগুলো অর্গান আছে তাকে আমরা একত্রিত ভাবে আমরা কি বলতে পারি, আমরা স্টেট বলতে পারি। তাহলে সেই স্টেট গুলো আমরা কি করলাম, যে আমরা একটা পাওয়ার দিয়ে দিলাম যে ঠিক আছে, তাহলে তার রাইটস আছে। এবার আমরা কি করব, আমরা আমাদের নিজের কাজ করার জন্য আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে। আমাদের সামগ্রিক আমরা দেশের উন্নতির জন্য আমরা কি করলাম, আর্টিকেল 38 কি বলছে, ওয়েলফেয়ার অফ স্টেট। আমরা যখন কিছু ল, আইন ফর্মুলেশন বা অ্যাক্ট আমরা করব, তখন ওই সব জিনিসগুলো মাথায় নিয়ে আমরা চলবো। তারপরে আমরা ফান্ডামেন্টাল রাইটস ইউনিয়ন আমরা দেখে নিলাম যে আমরা কিচ্ছু না, আমরা সিম্পলিফাই বলে দিয়েছি যে আমাদের আর্টিকেলস গুলো আমাদেরকে সবচেয়ে বেসিক ইউনিট হচ্ছে কনস্টিটিউশন আর্টিকেল। কোনো কিছু বলা নেই যেটা আর্টিকেলস এর বাইরে। আগে কিছু একটা বলা আছে আর্টিকেলসে, তারপরে সেই আর্টিকেলসটা কোনো চ্যাপ্টারে ঢুকেছে, কোনো পার্টে ঢুকেছে, কোনো শিডিউলে ঢুকেছে, কিন্তু আর্টিকেলস হচ্ছে সবচেয়ে আমার বেসিক ইউনিট। তাহলে আমরা তারপর কি দেখলাম, ইউনিয়ন গভর্নমেন্টের মধ্যে আমরা কি দেখলাম, সেই ইউনিয়ন গভর্নমেন্ট যখন আমরা একত্রিত ভাবে আমরা দেখি চলি, তার কিছু আমরা যে অর্গানিজম বা কিছু পোস্ট বা কিছু আছে যারা একসাথে আমরা এক ঘরে বসেছিলাম, এক ঘরে বসলাম, আমরা 100টা লোককে আমরা সিলেক্ট করেছি, তারা তাদের কি রোলস এন্ড রেসপন্সিবিলিটি আসবে, কে চেয়ারে বসবে, কে চেয়ারম্যান হবে, কে স্পিকার হবে, কে প্রেসিডেন্ট হবে, কে ভাইস প্রেসিডেন্ট হবে, তার জন্য আমি স্পষ্ট ভাবে একটা আর্টিকেলস বলে দিয়েছি যে আমাদের প্রেসিডেন্টকে ইমপিচ করতে হলে 61 আর্টিকেল যেটা বলছে সেটা মেনে চলতে হবে। তাহলে আমরা এখানে দেখবো তার তার স্যালারি কত, তার সময় সময় কত, এইগুলো আমরা পর 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 সুন্দরভাবে আমরা এই সব আর্টিকেল আমরা বলে দিয়েছি। তাহলে আমরা প্রথমে দেশ হলাম, এই দেশের ভিতর যেসব অর্গান গুলো আছে, যা ফাংশনস গুলো আছে, সেগুলো ডিটেলস আলোচনা কিসে করেছি, আমরা আর্টিকেলে করেছি। আর্টিকেলের ডিটেলস বলা আছে। তাহলে আমাদের বেসিক ইউনিট আমাদের কি হচ্ছে, সবচেয়ে বেসিক ইউনিট হচ্ছে আমাদের দেশের, আমাদের কনস্টিটিউশন হচ্ছে আর্টিকেলস। তাহলে আমরা কি দেখলাম, এবার ঠিক ওই রকম ভাবেই ঠিক স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে আমাদের কিছু পোস্ট আছে, কাউন্সিল অফ মিনিস্টার, তারকে হেড করবে কে, তার এক্সিকিউটিভ হেড হবে গভর্নর, এবং তার মধ্যে একজন চিফ মিনিস্টার থাকবে, বা বিভিন্ন যা পদগুলো আছে সেই পদগুলোর আমাদের এখানে তার কি সময়সীমা হবে, তার কি এলিজিবিলিটি হবে, তার কি পাওয়ার হবে, তার ভ্যাকেশন অফ সিট কত নম্বর আর্টিকেলসে আছে, সে যদি কোনো একটা ভুল কাজ করে তাহলে আমরা কোন আর্টিকেলস এর পদাধিকারে, কোন আর্টিকেলস এর পদে আমরা তাকে আমরা হাউস থেকে বের করব। এই সব রুলস রেগুলেশন পর 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 খুব সুসজ্জিত ভাবে, নির্দিষ্ট ভাবে, সুন্দর ভাবে আমাদের বলা আছে। সেটা কিসে বলা আছে, আমাদের আর্টিকেলস। তারপরে আমরা কি দেখলাম, আমাদের একটা এটা এটা একটা আমাদেরকে জেনে রাখতে হবে খুব সুন্দর, এটা যে আমাদের বেসিক যখন আমাদের প্রথম কনস্টিটিউশন তৈরি হয়েছিল, সেই কনস্টিটিউশন আমরা কি দেখেছিলাম যে 22টা আমাদের পার্ট ছিল, আর আর্টিকেল কতগুলো ছিল, 395টা। এখনো টিল নাও কিন্তু 395টা নিউমেরিক ভ্যালুতেই কিন্তু এখন পর্যন্ত আমাদের কনস্টিটিউশন আর্টিকেলস গুলো আছে। আমরা অন্য ভাবে সেগুলোকে বাড়িয়েছি, সেগুলো আমরা একদিন ডিসকাশন করে নিয়েছি। তাহলে আমাদের বেড়ে হয়েছে কতটা, এখন 25টা। যেমন 25টা হয়েছে, তেমন আমাদের অরিজিনাল কনস্টিটিউশনের যে নিউমেরিক ভ্যালু আছে সেখান থেকে কিন্তু একটা আমাদের পার্ট কিন্তু আমরা কিন্তু মুছেও ফেলেছি, যার কোনো অস্তিত্ব এখন নাই। সেটা হচ্ছে পার্ট নাম্বার কত, 7। আমরা এগুলো আস্তে আস্তে পড়বো। পার্ট নাম্বার 7, পার্ট নাম্বার 7 আমাদের, যেটা এখন
ফিজিক্যালি আমাদের কনস্টিটিউশনে এটা নেই। ওকে, তারপরে আমরা কি দেখলাম পার্ট নাম্বার 8। তাহলে আমরা কি দেখলাম যে পরপর এরকম যে পার্ট নাম্বার 8 কাকে আলোচনা করছে, ইউনিয়ন টেরিটরি নিয়ে। আমরা কি দেখলাম, স্টেট দেখলাম, ইউনিয়ন গভর্নমেন্ট দেখলাম। এবার এটা আমরা কি দেখলাম, ইউনিয়ন টেরিটরিকে তার তার কিভাবে ফাংশনস করবে, কি করবে, তার ডিটেলস আমরা দেখবো এই আর্টিকেলস গুলোতে বলা আছে। তারপরে আমরা দেখলাম আমাদের পঞ্চায়েত ব্যবস্থা, মিউনিসিপ্যালিটি, কোঅপারেটিভস, শিডিউল ট্রাইব এরিয়ার জন্য কি কি রিল্যাক্সেশন বা কিছু স্পেশাল প্রিভিলেজ আছে, রিলেশন বিটুইন, একদম এইটার জন্য বলি পৃথিবীতে সবচেয়ে সুন্দর কনস্টিটিউশন হচ্ছে আমাদের ইন্ডিয়ার কনস্টিটিউশন, কারণ প্রত্যেকটা জিনিস ডিটেলসে বলা আছে। এখানে যেমন কি দেখা যায় যে তোমাদের একটু আগে বললাম যে আমাদের কি সিম্পলি যদি আমি বুঝতে চাই, স্টেট আর আমার কি স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট বা সেন্ট্রাল কি আমাদের কিছু সাবজেক্ট আছে, যে কিছু বিষয়বস্তু, যে বিষয়বস্তুর উপর আমাদের দেশ চলে। জাস্ট আমরা ক্যাটেগরি করে নিয়েছি যে এই বিষয়বস্তুটার ব্যাপারে এই সব জিনিসগুলোকে নিয়ে কি এই রাজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে, মানে ওই রাজ্যই ওই বিষয়বস্তুগুলো নিয়ে করবে। আর কেন্দ্র কি করবে, ইউনিয়ন এই বিষয়বস্তুগুলো। আবার কিছু বিষয়বস্তু আছে যারা যৌথভাবে আমরা দেখাশোনা করি। তাহলে এই যে তার রিলেশনশিপ এরকম হতে পারে, কোন জায়গায় যদি আমাদের ক্ষমতার বা কোনো একটা ইস্যু নিয়ে টাসেলস হয়, হতে পারে সেক্ষেত্রে ফিনান্সিয়াল ম্যাটার অনেক টাসেল হতে পারে, সেক্ষেত্রে আমাদের পুরো কিভাবে কিভাবে আমরা ডিল করব, আমাদের স্টেটের সাথে ইউনিয়নের কি রিলেশনশিপ থাকবে, তার ডিটেলস আমরা কিন্তু আমরা এইসব আর্টিকেলসে পাবো। ঠিক আছে, আর এটা কিভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ, ফিনান্সিয়াল, আমরা এগুলো পরপর আমরা দেখব। বিভিন্ন আমাদের আর্টিকেলসে আমাদের খুব সুন্দরভাবে এগুলো বলা আছে, যে আমাদের এই আর্টিকেলসে আমাদের কি নিয়ে বলছি, আমরা এই আর্টিকেলসটা আমরা দেখছি কি যে আমাদের 15 নম্বর চ্যাপ্টার আমরা কি দেখছি, 15 নম্বর চ্যাপ্টার আমরা দেখবো যে শুধুমাত্র ইলেকশন প্রসিডিওর নিয়ে আমাদের আলোচনা করছি, যে একটা ইলেকশন কমিশন থাকবে, সে কিভাবে ইলেকশন করবে, তার কম্পোজিশন কি হবে, তার এরিয়া কি হবে, তার কি হবে। তার মানে আমি সোজা কথায় আমরা একটা দেশ তৈরি করেছি, যে দেশে কিছু সংখ্যক মানুষ আমরা নির্দিষ্ট সিলেক্ট করেছি, তারা কিছু জিনিস করলো এবং তারা ডিটেলসে কোন এরিয়াতে কোন ভাবে ফাংশনস করবে তার স্পেসিফিক ভাবে আমরা ডিটেলস আমরা এই কনস্টিটিউশনের পার্টের মধ্যে যে আর্টিকেল গুলো আছে সেই আর্টিকেল গুলোতে আলোচনা করেছি। আর একটা জিনিস বলেছি, পার্ট গুলো কি, পার্ট মানে আমরা যে একই সিমিলার আর্টিকেলসে যে জিনিসগুলো আলোচনা করেছি সেগুলোকে আমরা আমরা কম্পাইল করে বা একত্রিত করে একটা জায়গায় রেখেছি। সেটা কোথায় রেখেছি, আমরা পার্টের মধ্যে রেখেছি। ওকে, আর এটা কি আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা বলেছি, ইমার্জেন্সি কিভাবে হবে সেগুলো নিয়ে আলোচনা, মিসেলেনিয়াস অ্যামেন্ডমেন্ট, আমাদের কনস্টিটিউশন যদি হঠাৎ সংশোধন করতে হয় সেই ব্যাপার নিয়ে আমরা যে আলোচনা করি, তার ডিটেলস ব্যাপারগুলো এখানে রুলস নিয়ম আমরা স্পেসিফিক ভাবে বলে দিয়েছি, কোনো কোনো একদম লিখিত ভাবে যে এটার জন্য এটাই করতে হবে। তাহলে আমরা এটা কি দেখলাম, যে আমরা এখানে আমাদের কনস্টিটিউশনের বেসিক জিনিসটা আমরা বুঝলাম। এবার এখানে একটা জিনিস দেখার আছে, দেখবে এই শিডিউলটা একটু কনফিউজিং আছে। শিডিউলটা কি জিনিস আমি বললাম, শিডিউলটাকে আমি এর আগে সিম্পলিফাই বুঝিয়েছি। আমাদের প্রথমে কত 8টা শিডিউল ছিল, এখন বেড়ে হয়েছে 12টা। 8টা শিডিউল ছিল, এখন বেড়ে হয়েছে 12টা। এখন দেখো দেখো 1 নম্বর শিডিউলের ক্ষেত্রে কিন্তু একটা ম্যাটার করে, সেটা হচ্ছে শিডিউলের সাবজেক্ট ম্যাটারটা কি। সেই সাবজেক্ট ম্যাটারটার মধ্যে যা যা বলছে ক্যাটেগরি করে, সেই সাবজেক্ট ম্যাটারটা যেই সব আর্টিকেলস কে কভার করে। পার্টের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, পার্ট নাম্বার 5 যখন আমি পড়বো, তো ইউনিয়ন রিলেটেড যত কিছু আছে সেগুলোই থাকবে, স্টেটের কোনো ম্যাটার কিন্তু পার্ট 5 এ নেই। আমি যখন স্টেটের ম্যাটার আসবে তখন আমি দেখবো, ইউনিয়নের ম্যাটার আসবে তখন শুধু ইউনিয়ন রিলেটেড যা কিছু আছে সেগুলো নিয়ে আমি পাবো ওই পার্টের মধ্যে। কিন্তু যদি আমি স্টেট রিলেটেড কোনো ইস্যু পাবো না, কোনো ইলেকশন নিয়ে পাবো না, কোনো অ্যামেন্ডমেন্ট নিয়ে পাবো না। কিন্তু শিডিউলের ক্ষেত্রে একটা ডিফারেন্স আছে। শিডিউল মানে আমি সেটুকু বোঝাবো, শিডিউলের যে সাবজেক্ট ম্যাটারটা মানে এই ব্যাপারটা যা বলছে, এই ম্যাটারটা ফিজিক্যাল কনস্টিটিউশনের যে যে আর্টিকেলকে ডিফাইন করছে বা ডিনোট করছে, সেইটাই আমরা এই আর্টিকেলকে কভার করে। সাপোজ দেখি স্পেশাল পাওয়ার, স্যালারি, ডিটেলস অফ প্রেসিডেন্ট, গভর্নর, স্পিকার, ডেপুটি স্পিকার, রাজ্যসভা, লোকসভা মেম্বার, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট জাজ, এই যে এই ব্যাপারগুলো দেখো। তাহলে আমরা কি পার্ট নাম্বার 5 এ কি আছে, আমার ইউনিয়ন, পার্ট নাম্বার 6 এ আছে কি আমার স্টেট। তাহলে আমি যদি যে হাইকোর্টের জাজ দেখি, এইটা কার বিষয়বস্তু, এটা স্টেটের। তাহলে আমি যখন দেখব সেই ব্যাপারটা দেখব, যেমন আমরা সিম্পলি যদি বলি, আমার 51 থেকে 152 হচ্ছে
আমাদের আর 153 থেকে হচ্ছে 237, এইটা হচ্ছে আমার স্টেটের, আর এইটা হচ্ছে আমার ইউনিয়নের। তাহলে এর মধ্যে ইউনিয়ন, কিন্তু দেখো এই শিডিউলে বলছে আমার স্পিকার, ডেপুটি স্পিকার যা কিছু আছে তাদের ডিটেলস, তাদের স্যালারি, তাদের পাওয়ার, এইসব নিয়ে আলোচনা করেছে। কিন্তু দেখো এখানে আমি যদি এটাই ধরি, তাহলে আমি কেন বলছি যে এই শিডিউলে যে টপিক বলছে তার সেই টপিকটা, যেই আমি তো একটা জিনিস বারবার বলি যে আমাদের যে কোনো কনস্টিটিউশনের সবচেয়ে বেসিক ইউনিট হচ্ছে আর্টিকেলস। আর্টিকেল ফার্স্ট, তারপরে সব পরে আসবে, চ্যাপ্টার, পার্ট, শিডিউল সব পরে। আগে হচ্ছে বেসিক ইউনিট আর্টিকেলস, মানে আর্টিকেলে কিছু একটা বলেছে, সেই জিনিসটা কোথাও না কোথাও আমরা কোন একটা ক্যাটাগরি বানিয়ে আমরা বানিয়ে রেখেছি, কোথাও ঢুকিয়ে রেখেছি। তাহলে আমরা কি দেখলাম এখানে, যে আমাদের যে ইউনিয়নস বা স্টেট আছে সেটা আলাদা আলাদা চ্যাপ্টারে আছে, আলাদা আলাদা পার্টে আছে। তাহলে সেই পার্টের মধ্যে আমি দেখলাম পার্ট 5-এ আছে ইউনিয়ন নিয়ে, পার্ট 6-এ আছে স্টেট নিয়ে। তাহলে কিন্তু এখানে যে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, বিভিন্ন গভর্নর পোস্ট, এগুলো কিন্তু আলাদা আলাদা পার্টে পার্টে আছে। যদি আমি গভর্নরকে দেখি তাহলে আমরা দেখবো পার্ট 6-এ। তাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে 51 থেকে 152 এতদূর পর্যন্ত এরিয়া কিন্তু আমার কভার করছে কোথায়, পার্ট 1। তার মানে এরকম বলতেই পারে যে শিডিউলস কিন্তু কোনো নির্দিষ্ট পার্টে বা কোনো নির্দিষ্ট চ্যাপ্টারে এরিয়াতে নাই। এর বিষয়বস্তু, যে বিষয় সাবজেক্ট ম্যাটার আছে, সেই সাবজেক্ট ম্যাটারটা যে আর্টিকেলকে কভার করছে সেটাই আমরা ওই শিডিউলে পাবো। যেমন এখানে আমরা কি কি পাচ্ছি, শিডিউল যা যার কথা বলেছে, স্পেশাল পাওয়ার, স্পেশাল পাওয়ার কাকে দিয়েছে, আমরা স্পেশাল পাওয়ার আমরা দুজন ব্যক্তিকে, গভর্নরের ক্ষেত্রেও আছে, আবার কার, প্রেসিডেন্টের ক্ষেত্রে আছে। দেখবো আমরা যখন পড়বো স্পেশাল পত্রকে আমরা স্পেশাল পাওয়ারের কথা বলছি, তাহলে স্পেশাল কারোর ক্ষেত্রে কার আছে, দুজনের কাছে। তাহলে দুজনের যখন আমরা কথা উঠবো তখন আমরা দেখবো এইসব আর্টিকেল গুলোতে আমাদের এই দুজন ব্যক্তির ওই আর্টিকেলসে বলা আছে যে স্পেশাল পাওয়ারটা কি। তাহলে স্পেশাল পাওয়ারটা কি, আমার যেখানে যেখানে বলা আছে এই 395টা আর্টিকেলস মধ্যে যেখানে যেখানে স্পেশাল পাওয়ারটা উল্লেখ করা আছে সেটাই আমি শিডিউল পেয়ে পাবো। ঠিক আছে। তাহলে স্যালারি ডিটেলস এর ক্ষেত্রে স্যালারির ব্যাপার যেখানে যেখানে প্রেসিডেন্ট, গভর্নর, যেখানে যেখানে যা যা আর্টিকেলস এর মধ্যে বলা আছে সেটা আমি কোথায় পাবো, শিডিউল। ঠিক ওই রকম আমরা ঠিক দেখবো ওথ এন্ড অ্যাফার্মেশনস আমরা যেটা পেয়েছি পার্ট শিডিউল 3-এ, এই ওথ এন্ড অ্যাফার্মেশন যেখানে যেখানে আছে, যেখানে যেখানে আমার সমগ্র 395টা কনস্টিটিউশন, সেটা আমি কাকে কভার করেছি, আর্টিকেলস, আমি শিডিউল নাম্বার 3-তে কভার হয়েছে। ঠিক এইরকম যে আমাদের রাজ্যসভার সিট আমার কোথা কোথা থেকে, আমরা রাজ্যসভার সিট নিয়ে আমরা কোথা থেকে বলছি, সেটার ব্যাপারে আমরা যেখানে যেখানে পেয়েছি সেটাই আমরা কিন্তু পার্ট শিডিউল 4-এ আলোচনা করেছি। কোথায় কোথায়, আর্টিকেল নাম্বার 4-8। ঠিক আমরা কি দেখলাম, শিডিউল এরিয়া বা শিডিউল ট্রাইব এরিয়া নিয়ে আমরা যেখানে যেখানে আলোচনা করব, বা যেখানে যেখানে আলোচনা হয়েছে শিডিউল ট্রাইব আর শিডিউল এ নিয়ে আমাদের একটা আর্টিকেল স্পেসিফিক একটা পার্টের একটা আর্টিকেলস, একটা পার্টের একটা আর্টিকেল, সেটা কত, একটা পার্টের একটা আর্টিকেলস আমাদের যেখানে যেখানে আছে সেটা কি, শিডিউল এরিয়া শিডিউল টাইপ নিয়ে বলেছে আমাদের কত, 244 নম্বর আর্টিকেলস। তাহলে 244 কোনো না কোনো একটা পার্টের মধ্যে ঢুকে আছে। তাহলে এই শিডিউলসে আমার শুধুমাত্র শিডিউল এরিয়া শিডিউল ট্রাইব নিয়ে যে আলোচনা করেছে, ঠিক আমাদের এরকম ভাবে প্রত্যেকটা শিডিউল আলাদা আলাদা আছে। এগুলো আমরা পরে আমরা ডিটেলস আমরা যখন পড়বো, তাহলে আমাদের বেসিক জিনিস হচ্ছে আমাদের যে শিডিউলটা একটু ডিফারেন্ট। শিডিউলটা কি ডিফারেন্ট, যে শিডিউলটা আমরা দেখবো যে যেখানে আমরা ওই শিডিউলে যে সাবজেক্ট ম্যাটার আছে সেই সাবজেক্ট ম্যাটারটা আমাদের কনস্টিটিউশনের যে আর্টিকেলসে আমরা কভার করছি সেই আর্টিকেলটাই আমরা ওই শিডিউলে পাবো বা আমাদেরকে পড়তে হবে। ঠিক আমরা এরকম অনেক কিছু দেখবো, যেমন 10th নাম্বার শিডিউলস, আমরা এটা নিয়ে যদি একটু আলোচনা করি দেখবে এই 10 নাম্বার শিডিউল কি বলছে, আমাদের অ্যান্টি ডিফেকশনস ল। এটা আমি পরে সব ভালোভাবে আলোচনা করবো। সিম্পলিফাই করে আমি জিনিসটা বলি, অ্যান্টি ডিফেকশন লটা এটাই যে আমাদের দল বিরোধী ত্যাগ একটা আইন, মানে কিছু একটা সার্টেন রুলস এর মাধ্যমে কোনো কেউ যদি কোনো মেম্বার দল ত্যাগ করে এক দল থেকে আরেক দলে যায়, তার ব্যাপারে রেস্ট্রিকশন আনা। তাহলে যদি সে রেস্ট্রিকশনটা ব্রেক করে তাহলে আমরা কি করব, এই যে ঘরে আমরা রেখেছি পার্লামেন্টে বা স্টেট লেজিসলেচারে, আমরা কি করি, সে জিতে বা সে মেম্বার হয়ে আসে। তাহলে সে মেম্বার হয়, তাহলে কোনো একজন আমরা রুলস যখন নিয়ম করেছি কোনো একটা আর্টিকেলে যে কে জিতে কিভাবে নিয়ম হয়ে আসবে, এই ঘরে বসার জন্য কে এন্টাইটেল, তাহলে আমরা এরকমই নিয়ম বানিয়েছি যে কোনো কিছু যদি রুম বা নিয়ম লঙ্ঘন করে তাহলে ওই ঘর থেকে আমরা বের করবো ওকে কিভাবে। তাহলে তার স্পেসিফিক ভাবে কোনো আর্টিকেলসে বলে দিয়েছে যে তাকে যদি বের করতে হয় তাকে কিভাবে করতে হবে। তাহলে আমার অ্যান্টি ডিফেকশন ল কি বলছে, এই লটা বলছে আমার
যে এই কারণে ওই লোককে ঘর থেকে বের করে দেবো আমরা। কিন্তু কিভাবে বের করব সেটা কিন্তু শিডিউল বলছে না। শিডিউল বলছে যে এই কারণের জন্য এই ইনার যে ক্যান্ডিডেট আছে বা এই পার্লামেন্টে বা এই মেম্বারশিপ আছে সেই মেম্বারশিপটাকে রদ করা হবে, বন্ধ করে দেওয়া হবে, সেটা এই বলছে। কিন্তু যদি রদ করে দেয় তাহলে তো ওকে ডিসকোয়ালিফাই করতে হবে, ও সিটটাকে ভ্যাকেট করতে হবে। তাহলে ওই সিটটা ভ্যাকেট কিভাবে হবে সেটা মাত্র সেই সিটটা ভ্যাকেট কি হবে, দুটো আর্টিকেলস বলে। আমি যখন কনস্টিটিউশন পড়বো দুটো আর্টিকেলস বলে কি কি নিয়মে কি কি কারণে একটা মেম্বারের সিট ভ্যাকেন্ট হতে পারে। ঠিক আছে, তাকে আমরা কিভাবে ভ্যাকেন্ট করবো সেটা দু জায়গায় থাকে। তাহলে সিট ভ্যাকেন্ট আমার কোন একটা মেম্বারে জায়গায় আলোচনা করবো আমরা, স্বাভাবিক, একটা ইউনিয়নে মানে পার্লামেন্ট, আর একটা কি স্টেটের ক্ষেত্রে স্টেট লেজিসলেচারে। তাহলে আমাদের যেমন সিম্পলি যদি আমরা বলি এমপি বা এমএলএ, তাহলে আমাদের একটা পার্ট দেখো, আমি আগে বললাম 51 থেকে 152 পর্যন্ত কি আমার 51 থেকে 151 দা স্টেট, সরি ইউনিয়ন। তাহলে ইউনিয়নের যে মেম্বার হবে বা মেম্বার অফ পার্লামেন্ট হবে তার ভ্যাকেশন অফ সিট কত নম্বর আর্টিকেল বলছে, 102 নাম্বার। তাহলে ভ্যাকেশন অফ সিট সেটা তো দুই জায়গায় হয়। আমাকে এখানে কি বলছে, ডিসকোয়ালিফাই করবো আমি একজন ব্যক্তিকে। তাহলে ডিসকোয়ালিফাই তো দুটো জায়গায় হয়, একটা জায়গায় কি হয় স্টেট লেজিসলেচার, একটা করে পার্লামেন্টে। তাহলে তাহলে পার্লামেন্টে বা ইউনিয়নে যারা আমাদের আমাদের ডিসকোয়ালিফাই করছে তার জন্য একটা নিয়ম আছে, রুলস আছে, কিছু বলা আছে, সেটা কত নম্বর, 102। স্টেটের ক্ষেত্রে আবার কি একটা অন্য নিয়মে আছে, কত 191 আর্টিকেলস বলছে যে কিভাবে তাকে স্টেট লেজিসলেচার থেকে তার মেম্বারশিপকে করা হবে। তাহলে আমি বুঝতে পারলাম যে আমার যেহেতু এখানে বলছে যে অ্যান্টি ডিফেকশন ল, যে কাউকে আমরা ডিসকোয়ালিফাই করব তার মেম্বার হিসেবে, এজ এ মেম্বার হিসাবে, তাহলে সেই মেম্বারকে আমরা কিভাবে ডিসকোয়ালিফাই করব, দুটো আর্টিকেলস বলছে, দুটো দুই জায়গায় আছে, দুটো পার্টে আছে। তাহলে এই হচ্ছে সিম্পল জিনিস আমাদের। আর এটা কি 11 নম্বর শিডিউলস আছে কি পাওয়ার অথরিটি রেসপন্সিবিলিটি পঞ্চায়েত, আমাদের যেটা রিসেন্টলি অ্যাড করেছে আমরা এই দুটো পার্ট 11 আর 12, যে আমাদের লোকাল সেলফ গভর্নমেন্টের সিস্টেমটাকে আমরা অ্যাড করেছি। এটা আমরা যে আর্টিকেলকে কভার করছি, যখন আমরা অ্যাকচুয়াল কনস্টিটিউশন পড়বো তখন দেখবো যে এই 243 নম্বর আর্টিকেলসটা কোনো না কোনো একটা পার্টের মধ্যে আছে, সেই পার্টটাকে আমরা ইন্টারডিট করানোর জন্য শিডিউলস আমরা ধরে রেখেছি। এবার আরেকটা জিনিস গেল যে আমরা সোর্স, আমাদের কনস্টিটিউশনের সোর্স কি, আমরা যে কনস্টিটিউশন আমরা করেছি, আমরা আমরা যে কনস্টিটিউশনটা পেয়েছি সেই কনস্টিটিউশনটা আমরা সোর্স কোথা থেকে পেয়েছি, আমরা দেখবো যে বিভিন্ন সোর্স পেয়েছি। তাহলে আমাদের সবচেয়ে লার্জেস্ট সোর্স কিটা আছে, সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে সবচেয়ে যে সুন্দর সোর্সটা পেয়েছি সেই সোর্সটা হচ্ছে স্ট্রাকচারাল। স্ট্রাকচারাল মানে যে আমার আগে স্ট্রাকচারটা বানিয়ে নিলাম, একটা 10 তলা ঘর বানিয়েছি, 1 তলা 2 তলা 3 তলা, তার মধ্যে আমি বিভিন্ন দেশের কনসেপ্টকে নিয়ে এসে আমরা ভরেছি। আমরা কি 60টা দেশের আমরা কনস্টিটিউশনকে আমরা পড়াশোনা করে মোটামুটি আমরা এই 10টা আর একটা জাপানকে অ্যাড করলে 10 থেকে 12টা আমরা দেশ থেকে আমরা কি করেছি, তাদের বেস্ট বেস্ট আইনগুলো, ফাংশনস গুলোকে আমরা কি ইনকর্পোরেট করেছি, কার মধ্যে করেছি আমরা, আমাদের কনস্টিটিউশনের মধ্যে। তো সব থেকে যে সবচেয়ে বড় ভূমিকা ছিল আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, যার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট আমরা পেয়েছিলাম স্ট্রাকচারাল, যে আমাদের যে গাঠনিক ব্যাপারটা হবে আমাদের কনস্টিটিউশনের, পার্ট 1 কিভাবে হবে, পার্ট 2 কিভাবে, পার্ট 3 তার ইউনিয়ন কি, সিটিজেনশিপ কি, এইসব ডিটেলস পার্ট, যে ব্যাপারগুলো আমরা কোথায় পেয়েছি, আমরা পেয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে পেয়েছি। আর একটা কি পেয়েছি আমরা, আমরা এখানে যদি বলি তাহলে আমরা কি পেয়েছি, অফিস অফ দ্য গভর্নর। এই জিনিসটা কিভাবে পেয়েছি, কারণ আমরা যেমন জানি যে 1935 অ্যাক্টে আমরা গভর্নর, কারণ আমরা যে 11টা প্রভিন্স ছিল সেই প্রভিন্সকে চালনা করার জন্য আমাদের কি থাকতো, গভর্নর থাকতো, সেন্ট্রাল চালানোর জন্য কি থাকতো, ভাইস রয়। তাহলে আমি এই পোস্টটা কোথা থেকে পেয়েছি, আমরা 1935 ফেডারেল স্কিমস আমরা পেয়েছি থেকে, পাবলিক সার্ভিস অল ইন্ডিয়া পাবলিক সার্ভিস কমিশন আমরা পেয়েছি। আমরা প্রথম পেয়েছিলাম কত, 1999 সালের 1919 অ্যাক্ট থেকে আমরা কি পাবলিক সার্ভিসের কনসেপ্টটা, যদিও অনেক আগে এসেছে কিন্তু পার্টিকুলার এই জিনিসটা আমরা পেয়েছি। আর কি পেয়েছিলাম, আরো কিছু জিনিস পেয়েছিলাম, জুডিশিয়ারি সিস্টেমটা পেয়েছিলাম আমরা এই গভর্নমেন্ট, কারণ আমরা এই যে 1935 অ্যাক্টের পরে আমরা কি পেয়েছিলাম, তার 2 বছর পরে যখন লাগু হয়েছিল আমাদের ফেডারেল কোর্ট আমাদের দিল্লিতে আমরা এস্টাবলিশ, যদিও আমার 1 এপ্রিল 1937, তাই তো, ফেডারেল কোর্ট। আচ্ছা, আর একটা কি পাই আমরা, ব্রিটিশ গভর্নমেন্ট থেকে কি পাই, ব্রিটিশের কাছ থেকে পাই কি পাই, পার্লামেন্টারি গভর্নমেন্ট। পার্লামেন্টারি গভর্নমেন্ট কি,
আমাদের আমাদের মূলত যদি দুটো কনসেপ্ট ধরি, আমরা প্রথমেই বলেছি যে কোনো আমাদের কনস্টিটিউশনে যে আলোচনা করছি দেখবে আমরা দুটো দেশকে আমরা ফলো করছি, তার কম্পারিজন করছি, একটা একটা ইউকে, একটা ইউএসএ। আমাদের ইউকে আর ইউএস এর মধ্যে একটা ব্যাপার আছে, যেটা আমাদের পার্লামেন্টারি গভর্নমেন্টে কি হয়, ইউএসএ কি করে, ইউএসএ একটা ইউনিয়ন বা ফেডারেশন বানিয়েছে, সেই ফেডারেশনে কি হয়, তারা নিজেদের দেশগুলোকে নিজের মতো করে চালে, মানে যে স্টেট গুলো আছে, এবং তারা সামগ্রিকভাবে তারা একটা জায়গায় পাওয়ারটা দিয়ে রেখেছে, সেটা কে একজন ব্যক্তির উপর, সেটা হচ্ছে প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের জ্বালা শেষ নেই। হম মেসেজ আজ আজ প্রথম আমার কোনোদিন 15টার নিচে ছেলে দেখিনি। 9টা থেকে শুরু করেছি, 4টে হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম যে আমাদের এই সিস্টেম গুলো আমরা পেয়েছি কি, পার্লামেন্টারি গভর্নমেন্ট। পার্লামেন্টারি গভর্নমেন্টের মধ্যে কি, যে পুরো পার্লামেন্ট হাতে পাওয়ার থাকে। সাপোজ ধরো আজকে আমাদের পার্লামেন্টের মধ্যে কোনো একজনকে আমরা প্রাইম মিনিস্টার বানালাম, কাল পার্লামেন্টের মধ্যে পাওয়ার আছে যে নো মোশনস আমরা লাগিয়ে আমরা কি করতে পারি, সেই ওকে সরিয়ে আমরা নতুন কাউকে নিয়ে আসতে পারি। কিন্তু প্রেসিডেন্টের ক্ষেত্রে এরকম নয়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ব্রিটিশ গভর্নমেন্টের ক্ষেত্রে রুলস অফ ল, লেজিসলেচার প্রসিডিওর, আইন বানানোর সিস্টেমটাকে সিঙ্গেল সিটিজেনশিপ, মানে এক নাগরিকত্ব, বাইক্যামেরালিজম। এই জিনিসটা বাইক্যামেরালিজম আমরা কোথায় পাই, 1919-এর যে নিয়ম আছে বা অ্যাক্ট আছে, সেই অ্যাক্টে দেখি। সেটা কিচ্ছু না, পার্লামেন্টে দুটো কক্ষ হবে, দুটো কক্ষ মানে একটা কক্ষ থাকলে একটা পাওয়ার সেন্ট্রালাইজ হয়ে যায় পাওয়ার, সেক্ষেত্রে দুজন আলাদা আলাদা ভাবে ডিসিশন মেকিং করবে। সেটা আমরা কোন অ্যাক্টের মানে 1919 অ্যাক্টের মধ্যে আমরা পেয়েছি। সিঙ্গেল সিটিজেন মানে একজন নাগরিকত্ব একটাই, যেমন আমরা ইউএস এর ক্ষেত্রে একটু আগে ডিটেলসে বললাম যে স্টেট আর তাদের ক্ষেত্রে যেমন দুটো আলাদা আলাদা নাগরিকত্ব আছে, একটা এজ এ ফেডারেশনের একটা আছে, আর একটা স্টেটের ক্ষেত্রে। ইউএস এর ক্ষেত্রে কি দেখেছি আমরা, ফান্ডামেন্টাল রাইটস, জুডিশিয়াল রিভিউ, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। এই পার্টটা কিন্তু আমরা একটু আগে আলোচনা করলাম যে ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি আর ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি আমরা কি জিনিস, ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট কিভাবে হবে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট জাজ, ভাইস প্রেসিডেন্ট, এইসব ব্যাপারগুলো আমরা ইস্যু থেকে পেয়েছি। আর এটা কি আইরিশ আইরিশ কনস্টিটিউশন থেকে কি পেয়েছি, ডিপিএসপি। এটা খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট, আমাদের কনস্টিটিউশনের সবচেয়ে নোবেল কজ বলা হয়। আমাদের এই পার্টটা আমরা কোথা থেকে পেয়েছি, এটা ম্যাক্সিমাম কোশ্চেন আসে আইরিশ কনস্টিটিউশন থেকে, এবং আইরিশটা কোথা থেকে পেয়েছিল, স্পেন থেকে। আরটা কি পেয়েছে, নমিনেশন অফ মেম্বার অফ রাজ্যসভা। রাজ্যসভায় মেম্বারদেরকে যারা নমিনেশন করে, কে নমিনেশন করে, প্রেসিডেন্ট নমিনেশন করে। আমরা দেখবো রাজ্যসভার সদস্য একমাত্র দুটো ক্যাটাগরি, একটা কে হয় ইলেক্ট হয়, আর একটা হয় নমিনেটেড হয়। তাহলে আমাদের এখানে দেখবো, এখানে দুটো পার্ট আছে। আমরা দেখবো যে একটা পার্টে দেখবো একটা কোনো থেকে যে আমাদের ওখানে ইলেকশন কিভাবে হচ্ছে, আর এটা হচ্ছে নমিনেটেড শিখেছে। তাহলে আমরা নমিনেশনের ক্ষেত্রে যদি আমরা দেখি, 12 জন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া 12 জনকে নমিনেট করে রাজ্যসভায়। তাদের এই যে নমিনেশন প্রসিডিওরটা বা সিস্টেমটা আমরা কোথায়, আইরিশ গভর্নমেন্ট থেকে, আইরিশ কনস্টিটিউশন থেকে পেয়েছি। আর মেথড অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট, আমরা ইলেকশনের যে প্রসিডিওর, শুধুমাত্র আমাদের প্রেসিডেন্টের যে ইলেকশনের প্রসিডিওর, সেই প্রসিডিওরটা আমরা কোথায়, আইরিশ থেকে। ক্যানাডিয়ান থেকে পেয়েছি, ক্যানাডিয়ান কনস্টিটিউশন থেকে পেয়েছি যে ফেডারেশন। কিন্তু আমাদের ক্ষেত্রে একটু চেঞ্জেস হবে, একটু কি, আমাদের ফেডারেশনের ক্ষেত্রে ইউএস এর ফেডারেশন আর আমাদের ফেডারেশনের মধ্যে একটু ডিফারেন্স আছে। ইউএসএ রা কি করেছিল, ওরা একটা আলাদা দেশ হিসাবে আত্মপ্রকাশ হওয়ার পরে তাদের 53টা দেশ একসাথে বা স্টেট একসাথে কি করে, যে আমরা একসাথে থাকবো, তারা একটা চুক্তিবদ্ধ হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো চুক্তিবদ্ধ নয়, আমরা নিজেরাই নিজেদের একসাথে করে নিজেদের জন্য আমরা কনস্টিটিউশনটা বানিয়েছিলাম। তাই চাইলে ইউএসএ ফেডারেশন কি হতে পারে, ইউএসএ তে চাইলে কোন একটা স্টেট তার ফেডারেশন থেকে বের হতে পারে, যে আমরা আর থাকবো না, আমরা আলাদা হবে। কিন্তু সেক্ষেত্রে আমার ইন্ডিয়ার ক্ষেত্রে অসম্ভব, কোন স্টেট আজ বলতে পারে না যে আমি ইন্ডিয়ার বাইরে যাব, আমি আলাদা হয়ে চলবো। তাই এখানে ফেডারেশন কার, আমাদের ইউনিটারি পাওয়ার কার হাতে, ইউনিয়নের হাতে। ইউনিয়ন আমাদের কিন্তু সবচেয়ে পাওয়ারফুল। তাহলে আমরা এই টার্মটা একটু আগে পড়বো। আর জুডিশিয়াল অ্যাডভাইজারি আমরা পড়বো, এটা আমরা কোথা থেকে পাই, ক্যানাডিয়ান থেকে। আর রেসিডুয়াল পাওয়ার
আমি একটু আগে যেটা বললাম যে আমাদের কি আমাদের যে সাবজেক্ট গুলো আছে, যেসব সাবজেক্ট আমরা কাজ করি, যে এই সাবজেক্টটা ইনি দেখবে, এই সাবজেক্টটা এডুকেশন এই দেখবে, শিক্ষা এই দেখবে, কেন্দ্র দেখবে, এরকম আমাদের যে বিষয়গুলো আছে, বিষয়গুলো স্পেসিফিক ভাবে বলা আছে, এই বিষয়গুলো ইনি হস্তক্ষেপ করবে। আমাদের যদি আউটার স্টেটের সাথে দেশের সাথে রিলেশনশিপ বা কিছু, এটা যদি হয় তাহলে কোন একটা স্টেটের কাজ না, এটা কে দেখবে? একটা ইউনিয়ন দেখবে। আমি বাইরের দেশের সাথে আমার কি সম্পর্ক থাকবে, তার সাথে কি থাকবে, এই ম্যাটারটা কিন্তু পুরো এরকম বিভিন্ন রকম আমাদের স্পেসিফিক সাবজেক্ট আছে। তাহলে এরকম হলো আমাদের কি সাবজেক্ট গুলো আমরা পেয়েছি বিষয়বস্তু, যে একটা হচ্ছে স্টেট, একটা ইউনিয়ন, একটা হচ্ছে কনকারেন্ট। কিন্তু এর বাইরেও যদি কোনো কিছু সাবজেক্ট পড়ে থাকে, সেই সাবজেক্টটা আমরা কি বলি? রেসিডুয়ারি পাওয়ার। সেই যে রেসিডুয়ারি পাওয়ারটা আমরা কোথা থেকে পেয়েছি, তার ফাংশন, তার বিহেভিয়ার গুলো আমরা ক্যানাডিয়ান কনস্টিটিউশন থেকে। আর কি? অস্ট্রেলিয়া থেকে আমরা কনকারেস্ট, একটু আগে বললাম। আর ফ্রিডম অফ ট্রেড, কমার্স, এই ব্যাপারগুলো আমরা আমরা কোথা থেকে পেয়েছি? অস্ট্রেলিয়া থেকে। জার্মান কনস্টিটিউশন সাসপেনশন অফ এফআর, মানে ফান্ডামেন্টালাইজড সার্টেন রিজনে, সার্টেন কন্ডিশনে আমাদের কিন্তু সাসপেন্ড হয়। আমরা এটা দেখবো এফআইআর এ যে কিছু কিছু এফআর এ যে কিছু কিছু কনস্টিটিউশনের প্রভিশন আছে যার দ্বারা আমাদের ফান্ডামেন্টালাইজড কোনো সময় সাসপেনশন হবে না। আবার কোনো সময় দেখবো আমরা যে আমাদের কিছু টাইমে এমার্জেন্সিতে আমাদের কি হচ্ছে? ফান্ডামেন্টালাইজড আমাদের কি সাসপেন্ড হয়ে যাচ্ছে। এর কন্ডিশনস গুলো এই যেটা আমরা নিয়েছি কোথায়? জার্মানি থেকে। আর রাশিয়া থেকে কি নিয়েছি? সবচেয়ে একটা আমাদের খুব নতুনত্ব বলা যায়, যেটা আমরা অনেক লেটে অ্যাড করেছি, আমাদের আমাদের যে অরিজিনাল কনস্টিটিউশন আছে সেখানে ছিল না। সেটা আমরা কি, এটা ভুল, এটা ইউএস, এটা রাশিয়া হবে না, এটা ইউএসএসআর হবে। কারণ আমরা যখন এটা নিয়েছিলাম তখন রাশিয়া আর ইউএসএসআর, আমাদের এখন রাশিয়া, আমরা যখন নিয়েছি তখন ছিল ইউনাইটেড সোভরেন অফ সোভিয়েত রাশিয়ান, এরকম কিছু একটা ছিল। এই টাইম থেকে আমরা নিয়েছিলাম, তাই এটা হবে ইউএসএসআর। আর এটা কি আমরা ফ্রেঞ্চ থেকে নিয়েছিলাম, কি? লিবার্টি, ইকুয়ালিটি আর ফ্রেটার্নিটি। এটা একটা খুব সুন্দর একটা কনসেপ্ট, একটা বিশাল চিন্তাধারা, যে নিয়ে আমরা ফিলোসফিতে, পলিটিক্যাল সায়েন্সে সব জায়গায় আমরা পড়ি, যেটা ফ্রেঞ্চ রেভলিউশন থেকে এই তত্ত্বটা এসেছিল। হ্যাঁ, ফ্রেঞ্চ রেভলিউশন, লিবার্টি, ইকুয়ালিটি এন্ড ফ্রেটার্নিটি, এই যে কনসেপ্ট, আমরা এটা মূলত আমরা যেই জায়গায় পাবো সেটা হচ্ছে আমাদের প্রিয়াম্বেলে। সেই প্রিয়াম্বেলের যেই ধারণাটা আমরা কোথা থেকে নিয়েছিলাম? কারণ প্রিয়াম্বেলও কিন্তু ইটসেলফ কনস্টিটিউশন, প্রিয়াম্বেল কিন্তু কনস্টিটিউশনের বাইরে নয়। তাহলে আমরা এই পার্টটা দেখবো আমরা কোথায় পেয়েছি, আমরা শুধু কনস্টিটিউশন যা এই প্রিয়াম্বেল পড়বো, আমরা প্রিয়াম্বেলা এই কথা। আর একটা কি পেয়েছি আমরা? সাউথ আফ্রিকা থেকে অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন। আমাদের যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরটা আমরা কোথা থেকে পেয়েছি? আমরা সাউথ আফ্রিকা থেকে পেয়েছি। আরেকটা যে জিনিসটা আমরা পেয়েছি সেটা সাউথ আফ্রিকাতে হচ্ছে রাজ্যসভার, একটু আগে যেটা বললাম যে রাজ্যসভার নমিনেশন, কিন্তু রাজ্যসভার যে সদস্য সংখ্যা আছে 233 জন্য, তাদের যে ইলেকশন হয়, সেই থিওরিটা আমরা পেয়েছি কোথায়? সাউথ আফ্রিকা থেকে। ইলেকশন অফ রাজ্য, এটা আমরা কোথা থেকে পেয়েছি? সাউথ আফ্রিকা থেকে। আর নমিনেশনটা কোথা থেকে পেয়েছি? আমরা আইরিশ কনস্টিটিউশন থেকে। আর একটা আমরা এই ফিচার্স গুলো আমরা অনেক আলোচনা করে নিয়েছি, যেমন এই ফেডারেল সিস্টেম উইথ ইউনিটারি ভাইস, মানে আমাদের ফেডারেল টাইপের, যে আমরা আলাদা আলাদা রাজ্য এক হয়েছি, কিন্তু এরকম না আমরা কোনো চুক্তিবদ্ধ ভাবে এক হয়েছি, আমরা অটোমেটিকলি যখন আমরা আমাদের দেশ স্বাধীনের জন্য আমরা কনস্টিটিউশন অ্যাসেম্বলির দ্বারা আমরা কি করেছিলাম? আমাদের একটা সংবিধান তৈরি করেছিলাম, তখনই আমরা একত্রিত ভাবে হয়েছিলাম। আর আমাদের কি ফেডারেল সিস্টেম, কিন্তু আমরা যদি বলি যে ইউএস এর মতো যে ফেডারেশন সিস্টেম, এরকম বলা যাবে না। কারণ কোনো ক্ষমতা নাই। আমরা যে ইউনিয়নটা আছে, ইউনিটারি বাইস, আমাদের যে ইউনিয়ন পার্টটা আছে, মানে ইউনিয়ন এজ এ হোল ইন্ডিয়া ইউনিয়ন, সেখানে আমরা কিন্তু কোনো সময় এরকম হতে পারে না যে সেই ইউনিয়নের ব্রেকডাউন কোনো সময় হতে পারে না। আর একটা জিনিস আমরা দেখলাম, ফেডারেল ফিচার্স। আমাদের কনস্টিটিউশনের মধ্যে আর একটা কি ফেডারেল ফিচার আছে? ফেডারেল মানে আমরা দেখো, মানে আমাদের খুব একটা মজার বিষয় হচ্ছে আমাদের যে পার্লামেন্টারি গভর্নমেন্ট, আর হচ্ছে আর একটা কি হয়, একটা প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট। এই দুটো গভর্নমেন্টের মধ্যে কোন দেশ ফলো করছে, যেমন ইউএসএ ফলো করছে কি প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট, আর একটা ইউকে কি করছে? পার্লামেন্টারি। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়, যে আমাদের দুটোর মিলিত যে রূপ, আউটকাম, সেটাই কিন্তু আমাদের ইন্ডিয়াতে। সেক্ষেত্রে আমরা কি দেখছি? আমরা দেখবো ফেডারেল স্ট্রাকচার ফিচার্স আমরা পেয়েছি। আমরা কি পেয়েছি? ইউনিটারি ফিচার্স পেয়েছি। ফেডারেল ফিচার্স, ডিভিশনস অফ পাওয়ার আমাদের আছে, রিটেন কনস্টিটিউশন আছে। ফেডারেল ফিচার হতে গেলে এই পাওয়ারের জুরিডিকশনের ভাগ থাকবে, ক্ল্যারিটি থাকবে। যেমন ইউএসএ তুমি দেখো, কিছুক্ষণ আগে বললাম যে একটা স্টেট আরেকটা স্টেটের কাছে কোনো নিয়ম লাগু করতে পারে না, তার জুডিশিয়ারি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। একটা স্টেটের আরেকটা রুলস বা নিয়ম বা তাদের জাজমেন্ট অন্য জায়গায় কাজ করবে না।
তাহলে এখানে কি, তাহলে এটা কি ডিভিশন অফ পাওয়ার, পাওয়ারের কিন্তু একদম পাওয়ারের ভাগ থাকবে, এটা ফেডারেল ফিচার একদম ডিটেলস বলা থাকবে, এই পাওয়ার এই পাওয়ার। রিটেন কনস্টিটিউশন সেটা আমরা বললাম সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন, কনস্টিটিউশনের সবচেয়ে পাওয়ারফুল। রিজিডিটি অফ কনস্টিটিউশন মানে কনস্টিটিউশন অ্যামেন্ড করাটা খুব টাফ, ইউএস এর ক্ষেত্রে খুব খুব টাফ, ইউএস এ চাইলেই তাদের কনস্টিটিউশনকে অ্যামেন্ড করতে পারে না। বাইকানোলিজম এটা আমরা অলরেডি দেখে নিয়েছি। ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি এগুলো আমি বারবার আলোচনা করেছি। আর ইউনিটারি ক্ষেত্রে স্ট্রং সেন্ট্রাল, কেউ বেরোতে পারবে না। সিঙ্গেল সিটিজেনশিপ, ফ্লেক্সিবিলিটি অফ কনস্টিটিউশন আমরা দেখবো কিছু কিছু ক্ষেত্রে আমরা কনস্টিটিউশন যেমন ফ্লেক্সিবলও আছে আবার রিজিডও আছে। আর এটা কি রিজিড ক্ষেত্রে কি আমরা কনস্টিটিউশন আমরা চেঞ্জ করতে পারি না, কি চেঞ্জ করতে পারি না, কোনো অ্যামেন্ড করতে পারি না। কোন ক্ষেত্রে করতে পারি না, আমাদের কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচার আমরা কোনো সময় চেঞ্জ করতে পারি না। সেক্ষেত্রে যদি করে তাহলে জুডিশিয়াল রিভিউর আন্ডারে এসে সেটাকে নাল এন্ড ভয়েড কোর্ট করে দিতে পারে, তাহলে আমরা একটা জিনিস কি দেখলাম যে সেক্ষেত্রে যে কোর্টের আমাদের ক্ষেত্রে কি ইন্টিগ্রেটেড সিস্টেম আছে আর ইন্ডিপেন্ডেন্ট কোর্ট, কিন্তু আমাদের বিভিন্ন রুলস বা নিয়ম যদি আমরা পার্লামেন্টে বানাই যেটা আমাদের বেসিক স্ট্রাকচারকে আমরা যদি নষ্ট করি সেক্ষেত্রে কোর্ট কিন্তু নাল এন্ড ভয়েড করে ফেলতে পারে। কিন্তু সেক্ষেত্রে যদি আমরা দেখি সেটা কোন সিস্টেম আসছে, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি কে ফেডারেল সিস্টেমে। কিন্তু আমরা যদি ইউনিটারি ফিচারসে আমরা দেখি কি দেখবো যে ইউকের ক্ষেত্রে দেখবো যে ওদের যে প্রসিডিওর আছে, হাউসের প্রসিডিওর আছে বা কোনো যে নিয়ম যদি বানায় সেই নিয়ম কিন্তু জুডিশিয়ারি কিন্তু হস্তক্ষেপ করতে পারে না। এবার গেল আমাদের ক্ষেত্রে লাস্ট পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। পার্লামেন্টারি ফর্ম ইজ বেসড অন দ্য প্রিন্সিপালস কোঅপারেশন বিটুইন দ্য লেজিসলেচার এক্সিকিউটিভ, প্রেসিডেন্ট সিস্টেম ইজ বেসড অন ডক্ট্রিন অফ দ্য সেপারেশন অফ পাওয়ার। তাহলে আমরা এই জিনিসটা আমরা কি বুঝলাম যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের ক্ষেত্রে কি আছে, কি করছে লেজিসলেচার আর এক্সিকিউশনের মধ্যে আমরা কি করছি কোঅপারেশন, মানে আমার যে আইন আর যে আইন প্রণয়ন করছে তার মধ্যে কোঅপারেশন হচ্ছে পার্লামেন্টারি সিস্টেম। কিন্তু যদি আমরা দেখি প্রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে এই দুটো কিন্তু সেপারেট হিসেবে কাজ করছে। লেজিসলেচার তার নিয়ম বানানোর সিস্টেমটা তার একরকম, আর আইন যে লাগু করছে তার ইন্ডিপেন্ডেন্সি বা তার এক্সিকিউশনের পাওয়ার কিন্তু সম্পূর্ণ আলাদা। সেখানে আমরা কি দেখবো, এক্সিকিউশনের ক্ষেত্রে আমরা কি দেখবো, প্রেসিডেন্সিয়াল ক্ষেত্রে এক্সিকিউশনের ক্ষেত্রে সবচেয়ে পাওয়ারফুল কে, এই সেকেন্ড এতে প্রেসিডেন্সিয়াল সিস্টেমে কে প্রেসিডেন্ট। তাহলে প্রেসিডেন্ট যদি কোনো একটা ডিসিশন বা কিছু করে নেয় সেক্ষেত্রে কিন্তু কারো আর কিছু করার থাকে না। কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু সিস্টেমটা একটু আলাদা, সমন্বয় আছে, এরকম কিছু না। আমাদের সব ক্ষেত্রে আমাদের নিয়মকে আমরা একটু দেখে নেব। পার্লামেন্টারি সিস্টেম কি আমরা কি ওয়েস্টমিনিস্টার, এই ওয়েস্টমিনিস্টার কেন পার্লামেন্টারি সিস্টেমকে কেন বলা হয়, কারণ আমাদের ব্রিটিশ পার্লামেন্টকে ধরেই আমরা এটা চলি, যে পার্লামেন্টারি সিস্টেমটা আমরা মেনে চলি বা ভাবি, ওখান থেকে কপি করেছি। তা ব্রিটিশ পার্লামেন্টের যে এরিয়াটাতে উপস্থিত সেই জায়গাটার নাম হচ্ছে ওয়েস্টমিনিস্টার, তাই পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টকে আমরা বলি ওয়েস্টমিনিস্টার হিসাবে একটা বলা যায়। আর একটা কি আমরা দেখি না, ইউনিয়ন অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, যে আমরা একটা সার্টেন এজ বা সার্টেন নিয়ম ক্রাইটেরিয়া মেনে কিছু সংখ্যক মানুষ আমরা ভোটাধিকার প্রয়োগ করি, যাতে আমরা কি আমাদের রিপ্রেজেন্টেটিভকে আমরা সিলেক্ট করি যারা পার্লামেন্টে গিয়ে কি করে আমাদের হয়ে কাজ করে। আর কি সিঙ্গেল সিটিজেনশিপ, এগুলো বারবার আলোচনা করেছি। আর একটা জিনিস আমাদের কি দেখলাম, এইখানে দেখবো আমরা আমাদের এই যে কনস্টিটিউশন তাকে আমরা কয়েকজন ব্যক্তি কয়েক রকম তাদের মতামত দিয়েছে, যে আমরা না ফেডারেল স্ট্রাকচারকে মানছি না ইউনিয়ন স্ট্রাকচারকে মানছি। তো সেক্ষেত্রে আমরা কিছু কিছু দেখবো যে এগুলোকে কোনো যারা ক্রিটিক্স বা আছে বা যারা আছে তারা বিভিন্ন বলেছেন, যেমন কোয়াসি ফেডারেল। এই কোয়াসি যে ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ এ কোয়াসি ফেডারেল, এটা কথাটা কে বলেছেন, এটা আমরা দেখবো কেসি ওয়্যার। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, এটা আসে। বার্গেনিং অফ দ্য ফেডারেলিজম কে বলেছে, মরিস জোনস। কোঅপারেটিভ অফ ফেডারেলিজম কে বলেছে, অস্টিন জি। আর এটা কি ফেডারেল উইথ সেন্ট্রালাইজিং টেন্ডেন্সি কে, আইভর জেনিংস। এই দুটো কিন্তু খুব কোশ্চেনে আসে, এই দুটো ফেডারেল উইথ সেন্ট্রালাইজিং টেন্ডেন্সি, আইভর জেনিংস।